দেন আজকে হয়তো সারাদিন সকালবেলা হয়তো সবাই কোনো একটা পেপার পড়ছো মেবি। যদি পড়ে থাকো, এখন যদি আমি জিজ্ঞেস করি ফার্স্ট পেজে সবচেয়ে বড় বিজ্ঞাপন কোনটা ছিল? বলো দেখি মেজরিটি মানুষ বলতে পারবে কিনা? পারবে না। এটা কিন্তু একটা প্রবলেম। অনেক ক্ষেত্রে আমরা এটাকে অ্যাডভান্টেজ মনে করি। দেখেন ভাই আমার কাছে কত রকম অপশন আছে। কত রকম অপশন মোস্ট অফ দ্যা টাইম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জিজ্ঞেস করার ক্ষেত্রে ডেফিনিটলি তোমার কি বলা উচিত? ফজিলত বলা উচিত। আমি যদি বললাম, "ভাই আপনার ইয়েটা দেন তো দেখি একটু ক্রেডিট কার্ডটা দেন তো দেখি।" তুমি দিবা? "আপনার মানি ব্যাগটা দেন দেখি।" দিবা? বা "আপনার এটা অমুকটা দেন দেখি।" তুমি কেন ভাই?" তুমি মুখে, মুখে না বলে তো ডেফিনিটলি ইউ উইল বি কনফিউজড। এদের আমি যদি ব্যাখ্যা করি যে, "ভাই এটা দেন, আমি আপনার এটার একটা সুন্দর কাভার বানায় দিই।" যে আমার এই প্রোডাক্ট আপনি কিনলে আপনার জীবন বদলে যাবে। হ্যাঁ? আপনি আরো দীর্ঘায়ু হয়ে যাবেন বা হোয়াটএভার কিছু একটা তুমি বলছো। তার জন্য তুমি রাস্তাও রেডি করছো। বাট শুরুর স্টেটমেন্টেই সে বিলিভ করল না। সেলিব্রিটি ভাড়া করলা তুমি ধরো ৳১০,০০,০০০ দিয়ে। তোমার ডিস্ট্রিবিউশন এ খরচ করা লাগবে হয়তো আরো ৭০,০০,০০০, ৫০,০০,০০০, ৬০,০০,০০০ বা ৳১,০০,০০,০০০। কারণ তুমি সেলিব্রিটিতে শুট করছো। বাট এই ছবি যদি সবাইরে দেখাইতে না পারো, তাইলে তো অ্যাকচুয়ালি লাভ হইল না। স্টাডি আফটার স্টাডি প্রমাণ করে মানুষ ভাবে সে যুক্তি দিয়ে ডিসিশন নেয়। আসলে সে ডিসিশন নেয় ইমোশন দিয়ে। হ্যাঁ? ইফ ইউ মেক সাম পিপল ইমোশনাল, ইমোশন যদি হিট করতে পারো, ইউ গেট ইট। ওকে। সো আমরা এখন যদি বুঝে থাকি হোয়াট ইস অ্যাক্টিভেশন, এখন আমরা যাব অ্যাক্টিভেশন আমরা বিচ্ছিন্নভাবে কিছু এক্সাম্পল বলছি। বাট এখন আমরা বলব যে হোয়াট আর দ্য এলিমেন্টস আমি ৬ টা বেসিক স্টেপস বা এলিমেন্টস বা ধাপ বলব। যে ধাপগুলার মধ্যে দিয়ে যদি ডিজাইনটা করতে পারি তাহলে আমাদের ওয়াও মোমেন্টটা ক্রিয়েট করাটা ইজি হবে। এবং এখানে কিন্তু ২ টা বিষয়। একটা হচ্ছে ওয়াও ক্রিয়েট করা এবং কত দ্রুত তুমি তাকে ওয়াওটা ফিল করাবা। তোমার এই ওয়াও ক্রিয়েট করা আছে। ইউজার একবার আসছে ২ ঘন্টা ধরে ব্রাউজ-টাউজ করছে বাট ওয়াও সে খুঁজে পায় নাই। তার মানে কি তুমি তারে আবার পাবা? পাবা না। তোমার টার্গেট থাকবে যে ওয়াও তো ক্রিয়েট করতে হবে প্লাস কত দ্রুত তার আগে তো আবার ছুটে যাবে সে। কত দ্রুত তারে আমি কি করতে পারি? ওয়াওটা ফিল করাইতে পারি। তো আমরা এখানে এই আ মা ৬ টা ৫ টা বা ৬ টা স্টেপস ৫ টা দিয়েও বলা যায়। ৬ টা দিয়ে যদি আমি বলি, আমি 6 স্টেপস বলব। হ্যাপি আলাদিনের বইয়ের সাথে ঠিক পেজ বাই পেজ মিলায় বলতেছি না। আমি পুরা বইয়ের যে সামারিটা কাইন্ড অফ আমার মতো করে প্রেজেন্ট করতেছি। বাট তোমরা বইতে যেভাবে আছে ওভাবে গেলেও মোটামুটি এই জিনিসই পাবা। হয়তো ঠিক এই ফরমেটে না। এরকম ৬ টা স্টেপ হয়তো পাবা না। বাট মোর অর লেস একই কথা। বেসিকটা একই জিনিস। ৬ টা স্টেপের মধ্যে নাম্বার 1 যেটা আমরা বলব সেটা হচ্ছে রিডিউস ফ্রিকশন। রিডিউস ফ্রিকশন। এটা খুব ইম্পোর্টেন্ট কথা। ফ্রিকশন মানে কি? বাধা। সো আমার যেকোনো একটা প্রোডাক্টের মধ্যে আমি লোকজনকে ডেকে নিয়ে আসছি। আর আমি তাকে একটা ওয়াও ফিলিং দিতে চাচ্ছি। কোন একটা পর্যায়ে গিয়ে সে ওয়াও ফিল করবে হয়তো আমার সার্ভিস নিয়ে। বাট আমার ওই ওয়াও পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে জায়গায় মনে করো বাধা। তাইলে এক হচ্ছে যে এই বাধার কারণে সে ওয়াও পর্যন্ত পৌঁছাইতেও পারবে না অনেক ক্ষেত্রে। আর অনেক ক্ষেত্রে যদি পৌঁছায়ও এত দেরি হবে যে ততক্ষণে মেজরিটি কয়েক ধাপ গিয়ে এত বাধার সম্মুখীন হয়ে ও চলে যাবে। সো এখন তাহলে আমাদের বোঝার বিষয় ফ্রিকশন গুলা কি ভাবে আসতে পারে? আর কি ভাবে আসতে পারে বা ফ্রিকশন গুলা কি সেটা বুঝলেই বুঝতে পারবে এটা দূর করার জন্য আমি কি করতে পারি, রাইট? সো ফ্রিকশন এর মধ্যে যে জিনিসগুলো আছে সেটার মধ্যে একটা হইতেছে হইলো তোমার কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি বানান মনে হয় ভুল হইলো। এক্স সিটি এক্স সি আই ওয়াই ওকে। সো আমি আরো আ কয়েকটা এলিমেন্টস লিখবো এই রিডিউস ফ্রিকশন এর আন্ডারে। আগে কমপ্লেক্সিটি আমরা একটু বুঝে নিই। যেমন আমরা যদি চাই যে একটা ইউজারকে ওয়াও ফিলিং দিব বা অ্যাক্টিভেটেড করব বা আমার সাথে কানেক্ট করে ফেলবো, তাহলে দেখো একটা ওয়ে হচ্ছে যে হ্যাঁ, সে আমার ওয়েবসাইটে আসছে, ওয়েবসাইটে আমি ভালো এরকম কিছু জিনিস দেখাইছি। সে আমি ধরে নিচ্ছি তাহলে ওয়াও ফিল করছে যেহেতু সে আবারও আসবে। এটা একটা প্রসেস। বাট এটা তো হইতেই পারে সে হ্যাঁ, মোটামুটি ওয়াও হয়তো ফিল করছিল। বাট আজকের জামানায় এই ওয়াও ফিলিং মাথার মধ্যে ধইরা থাকবে, এটা তো সহজ না। কারণ হাজার রকম কিছুতে সে আবার কি হবে? ভুলে যাবে। ফলে ওয়াও ফিলিং এর জন্য আ অ্যাক্টিভেশন এর ক্ষেত্রে অনেক ইম্পোর্টেন্ট একটা স্টেপ হচ্ছে তার ইমেইল অ্যাড্রেস অথবা WhatsApp নাম্বার যেটা দিয়ে তুমি তার সাথে কমিউনিকেট করতে পারবা, ওইটা জোগাড় করা। যেহেতু এটা নিয়ে আমরা অনেকবার কথা বলছি ইমেইল অ্যাড্রেস নেওয়া নিয়ে। সো এইখানেও কিন্তু সেটার উপযোগিতা আবার আসে। ইমেইল অ্যাড্রেস হোক, WhatsApp নাম্বার হোক, মেসেঞ্জার হোক, সোজা কথা যেটা দিয়ে তুমি তার সাথে কি করতে পারবা? ওয়ান টু ওয়ান টার্গেট কমিউনিকেশন করতে পারবা। বা Facebook এ অ্যাকাউন্ট হোক যে প্রয়োজনে অ্যাকাউন্ট বর্ণিত ওই যে মেসেঞ্জার আরকি, যেটা দিয়ে তুমি তাকে মেসেজ করতে পারবা। সো এটা একটু আগে মাথায় রাখো। এখন দেখো
সো আমরা যদি এটা চিন্তা করি, আমি উদাহরণ হিসেবে বোঝার জন্য, যে আমি চাই সে সাইন আপ করুক। কারণ দেখো কোন একটা ইউজার আসছে ঘুরে ফিরে চলে গেছে ভার্সাস কোন একটা ইউজার আসছে অ্যান্ড সাইন আপও করছে। তো নেক্সট টাইম তার ফেরত আসার চান্স কোনটাতে বেশি? সাইন আপ যদি করে, কারণ সাইন আপ করছে মানে কি সে অলরেডি তার কিছু টাইম দিছে, ইনফরমেশন দিছে, মানে কি সে আমার সাথে যোগাযোগ করতে চায়, হুকড হইতে চায়। এখন তাহলে এইটা যদি হয়, এটা তো তাহলে নেসেসারি কন্ডিশন যে তুমি তোমার সাইট যতই ওয়াও করো না কেন, তুমি তার ডেফিনিটলি ইমেল অ্যাড্রেসটা পাইতে চাও বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাইতে চাও। এখন তার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ইমেল অ্যাড্রেসটা পাওয়ার জন্য যে সাইন আপ প্রসেসটা, এই প্রসেস যদি হয় অনেক জটিল, কমপ্লেক্স, তাহলে সেটা কি তোমার জন্য ভালো হবে? না। তাহলে এখানে এই কমপ্লেক্সিটিটা একটা ফ্রিকশন। তা যেমন এইটা নিয়ে প্রচুর কাজ সারা দুনিয়াতে হইছে, এখনো হচ্ছে, যে সাইন আপ প্রসেসকে কত কি করা যায়, ইজি করা যায়। কিন্তু সাইন আপ প্রসেসের ক্ষেত্রে তুমি ফিল্ড দিয়ে রাখলা 4টা 5টা 6টা, কি মনে হয় সাইন আপ কি ভালো মতো হবে? বাট এই ক্ষেত্রে যদি তুমি মনে করো যে 4টা ফিল্ড না দিয়ে আমি জাস্ট একটা ফিল্ড কমাই, প্রয়োজনে আরেকটা ফিল্ড কমাই, 4টা ফিল্ডের জায়গায় যদি 2টা ফিল্ড হয়, দেখবা যে অন্তত 50% লোক হয়তো উইল বি মোর কি নাম বলে, ইন্টারেস্টেড টু সাইন আপ। নোয়া কাগানের একটা ইয়ে আছে, 4টা ফিল্ড ছিল, 3টা করছে, 26% লোক এক্সট্রা ইমেল অ্যাড্রেসে। 26% একটা সিম্পল একটা ফিল্ড ফালাই দিছো, তাতে 26% যদি গ্রোথ হয়, এটা তো ওয়ান্ডারফুল গ্রোথ। কিন্তু অপশন বেশি থাকলে কোয়ালিফাইড লিড বেশি আসবে না? হ্যাঁ, তো তুমি বাকিগুলো আরো আস্তে আস্তে নাও, এখন একবারই নেওয়া লাগবে কেন তোমার? ইউজারের 2টা নিয়ে যদি তুমি অ্যাটলিস্ট ইমেল অ্যাড্রেস একটাও যদি তুমি পাও, এটলিস্ট তোমার তো ওর সাথে যোগাযোগ করার রাস্তা তো ওপেন হইলো। হ্যাঁ, ঠিক আছে, আনবা, তারপরে হচ্ছে তুমি তারপরে ফার্দার মানে ফানেলের তুমি আস্তে আস্তে নাও, আস্তে আস্তে নাও। হ্যাঁ, সমস্যা তো নাই। হ্যাঁ, সমস্যা তো নাই। যেমন এগুলোর ক্ষেত্রে খুব HubSpot খুব ওয়ান্ডারফুল এক্সাম্পল। দেখবা HubSpot এর মানে তুমি যখন ওদের বারবার ইউজ করবা, একেকবার ও একেকটা ইনফরমেশন নেয়। একটা করে নেয়। সো তুমি টের পাচ্ছ না, তুমি বিরক্ত হচ্ছ না। এরকম আরকি। যেমন ধরো এখন যে সোশ্যাল লগইন চালু হইছে বা ওই যে Google দিয়ে লগইন চালু হইছে। তো এটা এটা বানানোর মূল কারণ কি? কারণ মানুষ তো দিনে, দিন আরো অলস। ও কোনো তথ্য যে টাইপ করবে, ইনপুট দিবে, তার এত ইয়ে নাই, ধৈর্য নাই। সো এখন ইজি অপশন কি? আ গো লুগ গ লগইন উইথ Google। তুমি একটা ক্লিক দিলা, হয়ে গেল। তো এটা মূলত তাহলে কি করছে? ফ্রিকশন এলিমিনেট করছে। তাই না? বা ধরো কমপ্লেক্সিটির জায়গায় এটা তো বললাম যে ইমেইল পাওয়ার ক্ষেত্রে। বাট ধরো তুমি তোমার ওয়াও এর যে জায়গাটাই, লাইক তুমি মনে করো যে রকমের ক্ষেত্রে আমরা যেমন বললাম, ওয়াও হচ্ছে লুক ইনসাইড। তো এখন লুক ইনসাইড পর্যন্ত যাওয়াটা যদি কমপ্লেক্স হয়, অনেকগুলা ক্লিক টিক করার পর লুক ইনসাইড আসে, তাও আবার ধরো ক্লিক যেখানে করবে সেই বাটনটা হয়তো অত ক্লিয়ার না, অথবা ধরো ক্লিক করলেও হয়তো অনেকক্ষণ ধরে টাইম তারপরে আইসা তোমার লোড হয়। কারণ অনেকের নেট স্লো, ক্লিক করছে, যদি 2-3 সেকেন্ড পর্যন্ত লোড না হয় তাহলে কি হবে? সে চলে যাবে। তা অল দিস আর কি ফ্রিকশনস। সো এখানে যেমন ধরো যদি লোড হইতে দেরি হয়, এটা যদিও কমপ্লেক্সিটি না, ওটা নেট স্লো হওয়ার কারণে। বাট এই যে প্রসেসটাই যদি জটিল হয়, প্রসেসটাই যদি কমপ্লেক্স হয়, তাহলে এই ফ্রিকশন তোমার জন্য ক্ষতিকর। আর তখন তোমাকে চিন্তা করতে হবে আমি সেটাকে কি করব? কিভাবে আমি এটাকে কি করব? ইজি করব। হ্যাঁ? আমার ওয়াও যেটা পর্যন্ত গেলে মনে করা হবে, তো ওই পর্যন্ত যাওয়ার পথে কি জিনিস তার জন্য কমপ্লেক্স, তার জন্য জটিল, সেটাকে কমানো। যেমন ধরো ই-কমার্সের ক্ষেত্রে যদি ওয়াওটা এটাই হয় যে সে ফার্স্ট অর্ডারটা করে ফেলছে। অর্ডার করার পর সে কনফার্মেশন পাইছে যে আপনার অর্ডার প্লেসড হইছে এবং আপনি প্রোডাক্টটা কালকের মধ্যে ডেলিভারি পাবেন। অনেকের ক্ষেত্রে ওয়াওটা ওই সময় আসে। তার আগের কোনটাই হয়তো ওয়াও না। ওয়াও! আরে বাবারে! অর্ডার করছি এবং অর্ডার আমারে জানাইছে যে অর্ডার হয়ে গেছে। এখন খেয়াল করো, অর্ডার করার ক্ষেত্রে একটা খুবই এফোর্ট দেওয়ার জায়গা হচ্ছে তোমার চেকআউট প্রসেস। অ্যান্ড চেকআউটে গিয়ে দেখা গেল যে তোমার এত ইনফরমেশন দেওয়া লাগতেছে, দিতে লোকজন হয়রান হয়ে গেল। বা ওইখানে গিয়ে দেখবে এখন যেমন যে সিঙ্গেল ল্যান্ডিং পেজে চলে আসছে, মূলত কিন্তু এটাকে সিম্পল করার জন্য। তা না হইলে যেগুলা যে তুমি কিছু একটা করতে যাচ্ছ, আবার সাইন আপের বাটন নিয়ে আসছে, আবার আলাদা সাইন আপ করো, আবার ইমেইলে গিয়ে সেটাকে হলো ভেরিফাই করো। অনেক কমপ্লেক্স না? ফলে আমরাও এগুলো নিয়ে অনেকবার কাজ করছি ব্যাক এন্ড ফোর্থ। মাঝখানে যেমন আমাদের গেস্ট ইউজার ছিল না, আমরা গেস্ট ইউজার ইনছি, মানে হচ্ছে লগইন-টগইন ছাড়াই অর্ডার করা যাবে। তাতে আবার ঝামেলা হয়, অনেক ইনফরমেশন আমরা পাই না, পরবর্তী রিটেনশন প্রবলেম হয়। সো সহজ করার আবার ওই যে জটিলতাও আছে। যেমন ও একটু আগে বলল না, ভাই 4টা দিলে তো ভালো যে আমি ইনফরমেশন বেশি পেলাম। ফলে তোমার জন্য অপটিমাম কোনটা? যে একে হচ্ছে ওইটা তোমাকে বারবার টেস্ট করে ডিজাইন করার বিষয়। বুঝা গেছে? ফলে যদি হয় যে আমার ওয়াও হচ্ছে ফার্স্ট অর্ডার প্লেস করা, তাহলে এই পুরা রাস্তার মধ্যে কোথায় ফ্রিকশন আছে? কোথায় তার জন্য এটা জটিল?
সেই জায়গাগুলোতে আমি কিভাবে সলভ করতে পারি। তো জটিল তুমি কিভাবে বুঝবা? একটা তো ডেটা দেখে বুঝবা। যেমন হচ্ছে ক্ল্যারিটির মতো বা ওই যে তোমার আ এই যে টুলস গুলো আছে যেগুলোতে বা হটজার যেগুলোতে ভিডিও দেখা যায়। ইউজাররা কোথায় গিয়ে কনফিউজড হচ্ছে, কোথায় গিয়ে চলে যাচ্ছে সেখান দিয়ে বুঝতে পারো। আরেকটা বুদ্ধি হইতে পারে যে তুমি কোনো কিছু ইউজারকে তোমার প্রেমিসে ডাকতে পারো। অথবা কোথাও যেয়ে তোমার মোবাইলে বা তোমার ইয়েটাতে বললা যে, "ভাই আপনি এখানে একটা অর্ডার করেন।" আর আপনি প্রত্যেকটা স্টেপে আপনি কি ফিল করতেছেন এটা একটু মুখে বলতে থাকেন। তো এটা তোমার জন্য একটা ওয়ান্ডারফুল ডিসকভারির জায়গা। তুমি হয়তো জীবনে চিন্তাই করো নাই যে মানুষ কোথায় গিয়ে কি নিয়ে কনফিউজড হইতে পারে। সো তুমি তাকে একটা ইনসেনটিভ দিলা যে, "ভাই আপনাকে একটা ফ্রি টি-শার্ট দিব বা হোয়াটএভার আপনি একটু কষ্ট করে আমারে যে ২০ মিনিট সময় দেন। এই ২০ মিনিটে" আ সেটা তুমি তোমার ফ্রেন্ডদের মধ্যে করতে পারো, যারা তোমার প্রোডাক্ট এখন এক্সপেরিয়েন্স করে নাই। তোমার ফ্যামিলির মধ্যে করতে পারো, যাদেরকে টাকা-পয়সা বা টি-শার্টও দেওয়া লাগবে না। ইভেন আননোন লোক হইলে আরো ভালো। কারণ যেমন পরিচিত লোক হইলে তোমাকে খুশি করার জন্য হইলে একটু কষ্ট করে হয়তো সে অর্ডার-মর্ডার করে দিল। বাট অপরিচিত হইলে আরো ভালো, যার তোমাকে খুশি করার দরকার নাই। তুমি জাস্ট বলো আপনি লাউডলি আ বলতে থাকেন যা করতেছেন। উম মানে উচ্চ স্বরে আপনার থিংকিংটা বলতে থাকেন। যে আমি একটা বই কিনবো। আচ্ছা বই কোথায় কিনবো? কোথায় সার্চ দিবো? আচ্ছা তার দিলাম। এটা হইল না কেন? কোথায় যাবো এখন? মানে তার যা আসতেছে তোমাকে যদি এটা বলতে থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি খুঁজে পাবা what are the steps যেটা কমপ্লেক্স। ঠিক আছে? বুঝা গেছে এটা কমপ্লেক্সিটি? আচ্ছা, এটা তো বেশি সংখ্যক হ্যাঁ। এটা তো বেশি সংখ্যক লোকের সাথে এটা করা উচিত। কারণ একেকজনের চিন্তাভাবনা একেক অবশ্যই, অবশ্যই। তুমি যত বেশি লোকের সাথে করবা তত তোমার ক্লারিটি আসবে। বাট এটলিস্ট যদি ২ জন, ৫ জন, ৭ জন, ১০ জনের সাথেও করো, ১০ জনের মধ্যে যদি প্রায় সবার ক্ষেত্রেই দেখো যে এই জায়গায় গিয়ে তাদের ঝামেলা হইতেছে, তাহলে তো তুমি সিউর। তার পার্সেন্টেজ তো পেয়ে গেলা একটা। আর যদি হয় যে ১০ জনই খুব ডিফারেন্ট বিহেভিয়ার, তাহলে তোমাকে আরো বেশি ডেটা দিয়ে দেখতে হবে কোন পার্সেন্টেজ বেশি। বাট মেজর কোনো কমপ্লেক্সিটি বা বটলনেক থাকলে আর ১০, ১২ জন, ১৫ জন, ২০ জন দেখলে মোটামুটি একটা ধারণা চলে আসে। অনেক ক্ষেত্রে একজন দেখলেও ধারণা চলে আসে। কারণ কি? কারণ হইতেছে ওই একজনে যদি এমন একটা obvious জায়গায় বলে, "ভাই এটা তো আমি বুঝি নাই।" তাহলে তোমার আর অন্য অনেকের কাছে না শুনলেও চলে। তোমার কমন সেন্স দিয়ে বুঝায় যে, "এটা তো ঠিকই বলছে। এটা কেন আগে আমি চিন্তা করলাম না?" তাহলে তোমার অনেক ডাটাও লাগে না। তাই না? ওকে? এরপরে তুমি যদি আরো কিছু ওয়ার্ড এখানে লিখতে চাও যে কি বিষয় ফ্রিকশন তৈরি করে। যেমন ডাউট। ডাউট বলতে পারো, কনফিউশন ও বলতে পারো একই রকম, একই কথা। তোমরা একটু আন্দাজ করো দেখি ডাউট, কনফিউশন কিভাবে কোথায় হইতে পারে? আমি সার্ভিসটা নিতে চাচ্ছি, আসলে এটা পাবো কিনা? অনেক রকম ডাউট হইতে পারে। যেমন ধরো রকমারিতে আমাদের আর্লি স্টেজে একটা ডাউট ছিল যে একটা বই তো অর্ডার দিলাম, ডেলিভারি চার্জ আপনারা তখন ছিল আমাদের ৳৩০ যে ২ টা বই অর্ডার দিই তাহলে কি ৳৬০, ৩ টা বই অর্ডার দিলে কি ৳৯০? খেয়াল করো তুমি হয়তো জানো যে ভাই এটা আপনি কেন বুঝেন না? আমি তো কত জায়গায় বলছি যে যেকোনো বই অর্ডার দেন ৳৩০। তো তুমি যা বলছো সব যে শুনে বসে আছে এটা কি ঘটনা ঘটবে? ঘটবে না। তুমিও যেমন হাজার বিজ্ঞাপনকে কে কি বলতেছে শোনো নাই? যেন আজকে হয়তো সারাদিন সকালবেলা হয়তো সবাই কোনো একটা পেপার পড়ছো মেবি। যদি পড়ে থাকো, এখন যদি আমি জিজ্ঞেস করি ফার্স্ট পেজে সবচেয়ে বড় বিজ্ঞাপন কোনটা ছিল? বলো দেখি মেজরিটি মানুষ বলতে পারবে কিনা? পারবে না। সবচেয়ে বড় বিজ্ঞাপনটাই যদি তোমার চোখে না পড়ে, তাহলে খুচরা মিডিয়াম বিজ্ঞাপন চোখে পড়বে না, এটা তো খুবই স্বাভাবিক। তুমি বলছো, "ভাই আমি কত বিজ্ঞাপন দিলাম, সারা দেশে যেকোনো সংখ্যক বই কিনুন, ৳৩০ সার্ভিস চার্জ।" অনেকে হয়তো এই কথার অর্থও বুঝে নাই। অনেকে হয়তো খেয়ালই করে নাই। তাহলে যে ইউজার আসছে, এসে সে কনফিউজড, একটা বইয়ের জায়গায় ২ টা বই অর্ডার দিয়ে ভাবতেছে, "আরে বাবা একটার জন্য ৳৩০, ২ টার জন্য ৳৬০ থাক বাবা।" আর এখন তো ৳৩০ না, এখন তো ধরো ৳৫০ মনে করো। ২ টা বই ভাই যদি ৳১০০ দেওয়া লাগে, তাইলে কি হয়? এটা একটা ডাউট। তাহলে এই ডাউটটা ক্লিয়ার করার জন্য মে মে মেসেজ যেখানে যেটা থাকা দরকার, ওইটা দেওয়াটা তাহলে তোমার জন্য কি? ফ্রিকশন রিডিউস করার ইকুইভ্যালেন্ট। ডাউট বা কনফিউশন তো অনেক কিছু নিয়ে হইতে পারে। বই অর্ডার করতে গিয়ে ভাবলা এটা কি ভাই অরিজিনাল কিনা, ডুপ্লিকেট কিনা আমি বুঝবো কেমনে? অথবা আচ্ছা অর্ডার করলে কত দিনের মধ্যে পাবো এখানে তো বুঝতেছি না। আমার তো দরকার কালকের মধ্যে যদি না পাই, এগুলো কি ডাউট কিনা? তাহলে এরকম আর কি ডাউট হইতে পারে জাস্ট তুমি টক টু দ্য কাস্টমার্স। চেকআউটটা এমন জায়গায় কমপ্লিকেটেড জায়গায় রাখে কিছু হ্যাঁ, ওয়েবসাইটে পাওয়া যায় না তখন। হ্যাঁ। এরকম কারণ হচ্ছে যে সাইট তুমি যত ইজি করতে চাইবা টেকনোলজির দিক থেকেও কিন্তু এটা তত জটিল। ফলে তোমার ডেভেলপাররা কি করবে? ধমাধম এমন কোড লিখে দিবে যেটা দ্রুত কাজ করে কিন্তু জটিল জিনিস সহজ করতে গেলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ আবার কি হবে? জটিল হবে। তো চাইলেই আমরা ধরো কেন Facebook এর মতো কিছু করতে পারি না? তাহলে ও যে বিলিয়ন ডলার ইনভেস্ট করছে। আমরা তো এত ডলার এখন ইনভেস্ট করতে পারি নাই। ফলে ওর মতো এক্সপেরিয়েন্স আনা তো জটিল। বাট জায়গা মতো ধরে যদি এফোর্টটা তুমি দাও, খুচরা জায়গায় না দিয়ে যে আসল জায়গায় দাও,
তাহলে দেখবা যে তোমার জন্য যেটা প্রয়োজনীয় সেটা তোমার করা হয়ে যাচ্ছে। অনেক ফালতু ফিচার বানায় বসে আছো যেটা হয়তো কোনো ইউজ কেস নাই। কারণ তুমি যদি আহা মোমেন্টে তাকে নাও নিতে পারো, তুমি আরো এক্সটেন্ডেড ফিচার 30টা বানায় রাখছো। আরে বাবা, যে অ্যাক্টিভেটেডই হইলো না, যে এসে চলেই গেল, তোমার পরের 30টা ফিচার দেখি কি করবে? তাহলে ওই 30টা ফিচার বরং পরে বানাও, আগে বরং এনশিওর করো তোমার আহা মোমেন্ট পর্যন্ত তুমি তাকে কেমনে নিয়ে যাবা। তাহলে ডাউট কনফিউশন অনেক রকম হইতে পারে কিনা, যেমন তুমি কাপড় অর্ডার দিচ্ছ, কালার কি এটাই পাবো কিনা, কালার জেলা যাবে কিনা। সো তাহলে ডাউট কনফিউশন যদি তুমি দূর করতে চাও, তাহলে কি তোমার নেসেসারি ইনফরমেশন কনভে করতে হবে। যত রকম ইনফরমেশন তার জন্য দরকার, যে জায়গায় দেওয়া দরকার, সেটা যাতে তুমি নাইসলি কনভে করতে পারো, সেটা একটা অন্যতম জায়গা। এটা একটা ফ্রিকশন ডিরেকশনের মধ্যে পড়ে। তারপর হচ্ছে তোমার ফিভার চয়েস প্যারাডক্স বা চয়েস বার্ডেন, এটা অনেক সময় একটা ফ্রিকশন হিসেবে কাজ করে। তুমি যদি প্রচুর মানে চয়েস দাও, এটা না এটা না, এটা আমার কাছে 3টা অপশন, এটা নয় এটা না, মানুষজন অ্যাকচুয়ালি এখন মানে ডিসিশন নিতে চায় না। 3টা 4টা 5টা মানে ডিসিশন নেওয়া তার জন্য ডিফিকাল্ট। যে ভাই আমারে আপনি অটোমেটিক একটা দিয়ে দেন। হ্যাঁ, কিছু মানুষ আছে যে তারা এক্সপ্লোর করতেই পছন্দ করে, বাট বেশিরভাগ অংশ, এবং যত এখন ডিজিটালি সবকিছু ইজি হচ্ছে, মানুষজন আরো কি হইতেছে, আরো আরো মানে ধরো লেজি হয়ে যাচ্ছে, যে অটোমেটিক সব ঘটে যাক, অটোমেটিক সব ঘটে যাক আমার জন্য। হ্যাঁ, আমি এত কিছু এক্সপ্লোর করতে পারবো না। যে ধরো এই গুগল সার্চ করা বাদ দিয়ে আমরা এখন সব চ্যাট জিপিটিতে চলে আসছি কেন? কারণ গুগল সার্চ করলে 7টা 8টা দিচ্ছে, এর মধ্যে এটা পড়ো, ডিসিশন নাও কোনটা সবচেয়ে ভালো। তো শুনতে ভালো যে ভাই আপনার আমি অনেক তথ্য দিচ্ছি, আপনি নিজের মতো বাছাই করেন। মানুষ কি এটা চাচ্ছে? মানুষ চাচ্ছে ভাই আমি এত ঘাটাঘাটি করতে পারবো না, আপনি সবগুলা মিলে একটা উত্তর আমারে দেন। সেম থিং। তো এখানে তুমি জায়গায় জায়গায় যদি প্রচুর চয়েস দাও, যেমন ধরো তুমি কি নাম বলে যে তোমার এই পুরো জার্নির ভিতরেই জায়গায় জায়গায় তোমাকে আমি কনফিউজ করে দিলাম বলতে ধরো কিনতে আসছে তোমার শাড়ি, তুমি শাড়িও দেখাইলে, এটাও দেখাইলা, ওইটাও দেখাইলা, এই কালার দেখাইলা, ওই কালার দেখাইলা, সবকিছু মিলায় পরে কি হলো, ভাই আমার থাক আমি কনফিউজড হয়ে গেছি। হ্যাঁ, এটা কিন্তু একটা প্রবলেম। অনেক ক্ষেত্রে আমরা এটাকে অ্যাডভান্টেজ মনে করি, দেখেন ভাই আমার কাছে কত রকম অপশন আছে। কত রকম অপশন মোস্ট অফ দ্য টাইম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যদি খুব স্ট্রং ব্র্যান্ড হয় আলাদা কথা, যে অ্যাপল টাইপের জিনিস আমি জানি অনেক অপশন আছে, আমি কোনটা নিব আমি জানি, বা এটার জন্য রিসার্চ আমি নিজের থেকেই করতে পছন্দ করি, এটা আলাদা কথা। তুমি যদি ওই মাপের স্ট্রং ব্র্যান্ড হও। বাট যখন তুমি অত স্ট্রং ব্র্যান্ড না, তখন তুমি মানুষকে, যেমন ধরো সিম্পল, তুমি যদি অনেক চয়েসও রাখতে চাও, যেমন রেস্তোরাঁ এত রকম মেনু দিছো, এবারে গেছে কনফিউজড হয়ে। যেমন তখন তুমি যদি চাও আমি অপশন অনেক রাখতে চাই, তখন তুমি যদি ফিভার চয়েস আনতে চাও, তাহলে তুমি লিখে দাও এটা হট ডিলস, এটা আমাদের বেস্ট সেলার। খেয়াল করো, বেস্ট সেলার লিখলে মানুষ কি চিন্তা করে, যে ভাই বেশিরভাগ মানুষ যেহেতু এটা কিনছে, তাই আমারও যে আমি চিন্তা করতে চাই না, মানুষে যেটা কিনছে এটাই। বুঝা গেছে না কথা? সো দিস ইজ অ্যানাদার প্লেস যেখানে তোমার এই যে ফ্রিকশন তৈরি হয়। ফ্রিকশন তৈরি হওয়ার ক্ষেত্রে তোমার হেসিটেশনটা ডাউটের মধ্যে ফেলা যায়, এই জন্য হেসিটেশন আমি আলাদা লিখতেও পারি, চাইলে নাও লিখতে পারি। হেসিটেট করতে পারে যেখানে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে। যেমন ধরো কোন একটা সাবস্ক্রিপশন মডেল, সে হয়তো হেসিটেট করতে পারে, ক্রেডিট কার্ড ইনফরমেশন দেওয়া লাগবে। সো ক্রেডিট কার্ড ইনফরমেশন দিলে এটা আবার সিকিউর হবে কিনা, আমার ক্রেডিট কার্ডের ডাটা চুরি হবে কিনা, ডাউটও বলা যায়, ডাউট কনফিউশনও বলা যায়, হেসিটেশনও বলা যায়, একই কথা। তাহলে তুমি হয়তো তাকে সেখানে বললা যে আমাদের এটা এরকম সার্টিফাইড, এরকম সিকিউর, সো আপনার এই ডেটা হবে না। বা অনেকে চিন্তা করে দিল্লি আবার টাকা কাটতে শুরু করবে কিনা, তুমি হয়তো বললা না অন্তত 1 মাস টাকা কাটবো না, টাকা কাটলেও অ্যাটলিস্ট আপনাকে মেসেজ পাঠাবো। বুঝছো না? সো তুমি যত ইউজারের সাথে আহা মোমেন্ট পর্যন্ত তাকে ছেড়ে দিয়ে তাকে লাউডলি বলতে বলবে, এটা খুবই পাওয়ারফুল টুল। এবং তুমি শোনো যে তার মাথার মধ্যে কি চলতেছে। জাস্ট 10-20 জন ইউজারের কাছ থেকে যদি শোনো, তোমার অনেক কিছু আবিষ্কার হয়ে যাবে। অ্যাটলিস্ট যেগুলো তুমি রিপিটেটিভলি শুনবে এবং তোমার কমন সেন্স খাটাইলে বুঝো, ওয়েল আমি হইলেও তো এই কনফিউশন আমার হওয়ার কথা, এটা স্বাভাবিক। তাহলে ওগুলা তোমাকে সলভ করা শিখতে হবে। সো দিস ইজ ওয়ান স্টেপ, ফ্রিকশন কি করা, রিডিউস করা। নাম্বার 2, গাইড ইউজার্স টু ভ্যালু। অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। এটা যেটা আমি একটু আগে বলছিলাম, যে তুমি তোমার ভ্যালু বলতে বোঝাচ্ছি তোমার ওয়াও মুমেন্ট, অথবা যা দিয়ে তুমি তাকে আকর্ষণ করতে চাও। যেমন ধরো আমরা বললাম যে আমরা ফ্রি ক্লাস স্টুডেন্টদেরকে ডেকে নিয়ে আসলাম।
তো ফ্রি ক্লাস মানে ফ্রি ক্লাস। কিছু স্টুডেন্ট ধরো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ক্লাস করার পর মনে হলো দূর আমার ভাল লাগতেছে না। তো সে তখন হয়তো বলবে, "ভাই আমার তো একটা ক্লাস আছে, আমার তো একটা আছে, আমি একটু যেতে চাই।" এখন তুমি ভাবছিলা ওকে আমি ওয়াওটা দিব উস্তাদের মার শেষটাইতে, আমি 2 ঘন্টা ক্লাস নিব, লাস্টের আধা ঘন্টা এমন কিছু দেখাবো আমার বক্তা হবে। তো এটা তোমার রাইট স্ট্র্যাটেজি হইলো? হইলো না। বিকজ তার আগে 1 ঘন্টা ক্লাস করে মাঝখানে বিরতি দিবা, দেখবা 50% পোলাপান চলে গেছে। তাইলে তোমাকে চিন্তা করতে হবে ক্লাসের প্রথম 5 মিনিটের মধ্যে আমি এমন একটা টপিক কিভাবে কোত্থেকে আনতে পারি যেটা দেখার পর মনে হয়, ওরে বাপ রে বাপ! এর কাছেই তো আমার পড়া দরকার ছিল। এই লোক কোথায় ছিল এতদিন? বুঝা গেছে আমার কথা? ফলে গাইড ইউজার্স টু ভ্যালু। নাম্বার হচ্ছে গাইড করা। সো তুমি ধরো মনে করো যদি এটা ই-কমার্স হয়, তুমি মনে করো চাচ্ছ যে সে একটা বই অর্ডার দিয়ে প্রসেসটা কমপ্লিট করুক। করলে দেন তার ওয়াও ফিলিং হবে। তাহলে এর জন্য গাইড করার যে মেকানিজম লাইক মানে জিনিসপত্র থাকবে অনেক। ফলে তুমি দেখতেছো বিভিন্ন সাইটের ভিতরে তাকে কি করতেছে? অ্যা এই পপ আপ দিচ্ছে ক্লিক করার জন্য বা হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানিমেশন দিচ্ছে যে নেক্সট, 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 নেক্সট। তো আমি কিভাবে একটা প্রসেস ডিজাইন করব যাতে ইউজাররা আমি যে পর্যন্ত তাকে নিতে চাই সে পর্যন্ত এটা রাস্তা দিয়ে তাকে নিতে একটা হচ্ছে ওপেন সে যেকোনো জায়গা থেকে যেকোনো জায়গায় যাইতে পারে। এটা যেকোনো জায়গা থেকে সে যেকোনো জায়গায় যাইতে পারে। বাট আমি যদি রাস্তা তৈরি করে দেই, যেমন ধরো তুমি অনেকগুলো ওয়েবসাইটে দেখবা টোটাল লাস্ট পর্যন্ত যাওয়ার জন্য যে 4 টা স্টেপ হয় উপর দিয়ে বার দেখায়। তাইলে সে বুঝে যে হ্যাঁ, আমার আরেকটু যাইতে হবে, আরেকটু যাইতে হবে, আরেকটু যাইতে হবে। ওখানে গেলে জিনিসটা একটা কমপ্লিশন এর মধ্যে আসবে। বুঝা গেছে কথাটা? সো এই রিলেটেড যদি কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো। বাট হচ্ছে যে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। এটা হচ্ছে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। তাহলে এটা তোমার ক্রিয়েটিভিটির জায়গা। তুমি যে পর্যন্ত তাকে নিতে চাও অতি দ্রুত তুমি ওখানে তাকে কিভাবে নিবা? তোমাদের বিজনেসের ক্ষেত্রে যদি তুমি কিছু বলো, কেস বলো, তোমরাও চাইলে এটার সহায়ক এক্সাম্পল দিতে পারো বা চাইলে জিজ্ঞাসা করতে পারো। বেশ ধরো অনেক ধরনের বিজনেস আছে না? ধরো যেকোনো একটা নাম-টাম বলো। সেটা রিডিউস ফিকশন আর গাইড ইউজার্স টু ভ্যালুটা খুব কাছাকাছি না? এগুলো সবই ইন্টার রিলেটেড। হ্যাঁ? গাইড করা মানে না ২ টার মধ্যে ডিফারেন্সটা বলি। একটা তো হচ্ছে ইন্টার রিলেটেড। গাইড করা মানে হইতেছে যে কোন রাস্তায় যাইতে হবে এটা দেখানো। সেই রাস্তায় যদি ফ্রিকশন থাকে সাথে, সাথে সেই ফ্রিকশনও আবার দূর করা। কারণ রাস্তা কোনটা এটা না দেখতে পাওয়াও এইটাও এক ধরনের ফ্রিকশন বলা যায়। বাট এটাকে ২ টা আলাদা করার মিনিংটা হইতেছে যে আমি যেখানে পৌঁছাতে চাই রাস্তাটা ক্লিয়ার না। রাস্তাটা ক্লিয়ার করা আর ওই রাস্তার মধ্যে যদি ফ্রিকশন থাকে ফ্রিকশন গুলাকে এলিমিনেট করা। কার্ড বা চেক আউট হ্যাঁ, হ্যাঁ, এগুলো যেন হ্যাঁ, ভিজিবল হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটা এক্সাম্পল বলি। হ্যাঁ, আমাদের একটা প্রোডাক্টের ক্ষেত্রে নতুন সাস প্রোডাক্ট, তো আমরা যেটা করতেছি ইউজারকে আমরা এমন একটা গাইড পাথ করতেছি যেটা ফলো করলে সে তার পারফরমেন্স 10% ডেভেলপ হবে। তো গাইড পাথের জন্য শুরুতে তাকে আমরা অ্যানালাইসিস একটা ফিচার ইউজ করতে দিই, যেটাতে সে সম্পূর্ণ একটা অ্যানালাইসিস পাবে পরীক্ষা ভিত্তিক। ওই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে সে তারপর প্রশ্ন ব্যাংক থেকে বিগত বছরের প্রশ্ন বা আরও এক্সট্রা প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। তারপরের স্টেপে সে হচ্ছে যেটা হবে সে পরীক্ষা দেওয়ার মাধ্যমে মডেল টেস্ট বা পরীক্ষা দেওয়ার মাধ্যমে সে হচ্ছে যে ভুলে যাওয়া প্রশ্নগুলো ফ্ল্যাশ কার্ড অ্যালগরিদমের মাধ্যমে রিপিটেশন বেশি কম হবে আর কি। একটা এসআরএস অ্যালগরিদম আছে। তো এই পুরো গাইডলাইনটা ফলো করলে আমরা বলতেছি যে তোমার পারফরমেন্সে ওভারঅল 10% ইমপ্রুভমেন্ট হবে। সেই ক্ষেত্রে গাইড ফাক্টটা আমরা কি তাকে হোম পেজে বা কোথাও শো করানো উচিত বা কিভাবে এটা? ডেফিনিটলি মানে ধরো ও যেটা বলতেছে যে আমি কোনো একটা সার্ভিসে বললাম যে তুমি যদি এই করো তোমার রেজাল্ট 10% ভালো হবে। তার জন্য তোমার কি করতে হবে? তোমাকে এই বইটা এতটুকু পড়তে হবে। তারপরে এখানে যেয়ে তোমার একটা টেস্ট দিতে হবে ইত্যাদি, ইত্যাদি। মনে করো ৩-৪ টা ধাপ। তারপরে গিয়ে সে দেখলো ওয়াও আমি আগে যা পারতাম তার চেয়ে বেশি পারি। ধরো এরকম একটা কিছু। তুমি যদি মনে করো এইটাই তাকে ওয়াও ফিল করার পাথ, তাহলে আমি বলছি কি করতে হবে? অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল তাকে সেই রাস্তায় নিয়ে যেতে হবে। এখন তোমার ওয়েবসাইটে আইসা যদি সেই ফিচার এমন চিপার মেনুর মধ্যে তুমি ঢুকায় রাখছো যেটা সে সহজে খুঁজে পাবে না, তাহলে তো আর এটা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল হলো না। যেমন ওই যে বলছি Facebook যখন দেখলো যে ৭ জন এট লিস্ট ফ্রেন্ড বানাইতে হবে, Twitter যখন দেখলো ৩০ জন ফলোয়ার বানাইতে হবে, তখন ওরা কি করছে? এই অপশনগুলাকে সবচেয়ে সামনে নিয়ে আসছে। সবচেয়ে সামনে নিয়ে আসছে। তাহলে এখানেও তাই করতে হবে যে আমার ইউজার সবচেয়ে বেশি কোথায় ল্যান্ড করে? তাহলে আমার টার্গেট থাকবে সে যেখানে ল্যান্ড করতেছে, ১ম যেখানে আসতেছে, সেখানেই যাতে আমি আমার ওই পাথটার ফার্স্ট স্টেপটা ডেফিনিটলি তার সামনে কি করি? ভিজিবল করি। সে ইভেন শুধু ওখানেই না। দেখবা যেসব সাইট ওয়েল ডিজাইন ওরা যে সিটিএটার মধ্যে দিয়ে নিতে চায় ওটা দেখবা জায়গায়, 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 জায়গায় থাকে।
যেমন ধরো যে কেউ একটা ফিটনেসের কোনো প্রোডাক্ট বিক্রি করে। এখন ফিটনেস প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে তো তাকে আগে বোঝানো দরকার যে আপনার ফিটনেসের অবস্থা ভালো না। তখন গিয়ে তার ধাক্কা লাগবে, আরে আমার অবস্থা এই। তো এখন আমি বললাম যে ঠিক আছে, আপনি একটা অ্যাসেসমেন্ট, আমরা আপনাকে একটা ফ্রি অ্যাসেসমেন্ট দিচ্ছি। হ্যাঁ, অ্যাসেস ফর ফ্রি। তাহলে এটা হচ্ছে তোমার মূল সিটিএ, মানে সিটিএ বলতে যে কল টু অ্যাকশন, মানে তুমি তাকে হুক করতে চাচ্ছ যে আপনি আমার এখানে টেস্টটা দেন। এরকম প্রচুর ওয়েবসাইট থাকবে যে তোমার একটা ফ্রি টেস্ট যে আপনার ব্রেনের পাওয়ার টেস্ট করুন, বা কিছু একটা টেস্ট দিয়ে দেখতে চাই, দেখি আমি কত নাম্বার পাই। ফলে টেস্ট দিলে হয় কি, ওই এতগুলা প্রশ্ন অ্যান্সার দেওয়ার মাধ্যমে ও কি হচ্ছে, আমার সাথে এঙ্গেজড হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি চাই এইটা পাত, এখন যদি সেই অপশন আমি চিপার মধ্যে লুকায় রাখি তাহলে তো হইল না। তাইলে আমি যেটা ওইটাকে ফ্রন্টে দিলাম, ফ্রন্টে দিলে হবে কি, অনেক লোক আছে অস্থির টাইপের, আইসাই সিকোয়েন্সিয়ালি যায় না, যায় উপরে যায়, একবার নিচে যায়, একবার এদিকে এদিকে অনেক কিছু মিস করে। তাহলে আমি ওটা জায়গায় 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 যদি দেই, রিলিভেন্ট ভাবে দেই, বিভিন্ন রকম ফজিলত বর্ণনা করলাম এবং টেক দ্য টেস্ট, আবার আরেকটা ফজিলত বর্ণনা করলাম, বললাম টেক দ্য টেস্ট। তো আমার টার্গেটই থাকবে যেখানে সে ল্যান্ড করুক, আশেপাশে যেখানে যেখানে সে সম্ভাব্য যাওয়ার জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় যাতে আমি কি করতে পারি, ওই টেক দ্য টেস্ট বা হোয়াট এভার যেটাতে আমি হুক করতে চাই সেটা যাতে রাখি, যেটার মাধ্যমে ক্লিক করে সে একটা রাস্তার মধ্যে ঢুকে গেল। বুঝা গেছে এটা? ওকে। এরপরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে পার্সোনালাইজ দ্য জার্নি, যদি সম্ভব হয় পার্সোনালাইজ দ্য জার্নি। এটা ওয়াও ফিলিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট। পার্সোনালাইজ কথাটার অর্থ তো বুঝছো, যে যার জন্য যেটা প্রযোজ্য। যেমন এটা তো খুবই সিম্পল কথা, সব মানুষকে একরকম হবে, হবে না, এক একজনের টেস্ট এক এক রকম হবে। যেমন ধরো একটু আগে আমি বললাম যে ঠিক আছে আমরা ইবুক ফ্রি দিতে চাই, ইবুক ফ্রি দিলাম তাতে সে ওয়াও ফিল করে। এখন আমি সামনে ধরো ইবুক 15-20টা লিস্ট দিয়ে রাখছি, এখান থেকে আপনি এটা নেন। বাট এই যে 15-20টা আমি দিচ্ছি, এটা যদি সবার জন্য গণ হয় তাহলে কারোটা হয়তো সে যেদিক যেদিক তাকাবে ইন জেনারেল, ওর মধ্যে তার পছন্দের বই হয়তো পড়বে অথবা পছন্দের পড়বে না, মানে মিলবে না। তা আমার কাছে ধরো 10,000 বই আছে, বিভিন্ন ক্যাটাগরির বই আছে। তাহলে আমি জিনিসটাকে কিভাবে, এখন তুমি ধরো 30 ক্যাটাগরির বই তুমি এতগুলা দিয়ে রাখলে, স্ক্রল করে করে ধরো 17 নাম্বার যাইতে যাইতে তো তার তো এনার্জি শেষ হয়ে তখন বাইকে চলে গেছে। তাহলে এখন তুমি যদি পার্সোনালাইজ করতে চাও তাহলে দেয়ার আর লট অফ ওয়েজ। যেমন দেখো তুমি যদি পিন্টারেস্টে ঢুকো, বা এখন তো লট অফ ওয়েবসাইট আছে যে শুরুতেই তোমার কি করতেছে, কিছু তথ্য নিয়ে নিচ্ছে, প্রশ্ন দিচ্ছে, এবং সেটাও দিচ্ছে কি তোমাকে ফজিলত বর্ণনা করতেছে, যে তুমি যদি আমাকে অ্যান্সার দাও তাহলে আমি তোমাকে আরো ভালো মতো তোমার উপযোগী করে প্রোডাক্ট সাজেশন দিতে পারবো, তোমার উপযোগী অফার আমি তোমাকে দেখাইতে পারবো। তো মানুষজন দেখে আরে বাবা আমার জন্য কষ্ট কমে যাবে, আর আমি আমার ভালো ভালো অফার, আমার জন্য কাস্টমাইজ অফার পাবো। তাহলে আমি যদি শুরুতেই বলি ঠিক আছে বইয়ের ক্ষেত্রে তোমার কোন ধরনের ক্যাটাগরিতে তুমি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, সে 1টা 2টা বা 3টা নাম দিয়ে দিল। তাহলে দেখো এইটুকু ইনফরমেশন পাইলে এখন কি আমার জন্য সহজ তার জন্য কি করা, পার্সোনালাইজ করা। যেমন জাস্ট ওই যে তুমি দোকানের এক্সাম্পলে আসো, কে একজন দোকানে ঢুকছে এবং তোমার দোকানের মধ্যে জামা কাপড় বিভিন্ন রকম আছে, ছোট বড় বিভিন্ন। এখন তুমি কি করলা, যে ম্যাডাম আপনি আমাদের দোকানে এসেছেন, অনেক ধন্যবাদ, বসেন আমরা দেখাচ্ছি। দেখায় এখন তুমি হাফ প্যান্ট, ফুল প্যান্ট, শাড়ি, জামা, সালোয়ার সব দেখাইতে শুরু করলা। এটা কি হইলো? তো দেখো যারা ভালো সেলসম্যান, কমন সেন্স, তাকে প্রথম কি জিজ্ঞেস করতেছে, কি খুঁজতেছেন, এন্ড এই জিনিসটা জিজ্ঞেস কইরা তুমি তারে সেটা দেখানো, ভার্সেস ভাই দেখেন আমার দুনিয়া, আমার দোকানের মধ্যে সব আছে, এটা কি একরকম হইলো? হইলো না। তাই এইটাই আমরা ভুলে যাই, একটু কমন সেন্স, কিন্তু আমরা দেখা যায় যে যখন এরকম একটা কমপ্লেক্স প্রোডাক্ট ডিজাইন করি আমরা এগুলো ভুলে যাই। এই যে ফ্রেমওয়ার্ক থাকে কি, স্টেপ বাই স্টেপ আমি চিন্তা করব যে আমি এখানে আমার এই ইউজারের জার্নিকে আমি কতটুকু কি করতে পারলাম, পার্সোনালাইজ করতে পারলাম। তো পার্সোনালাইজ করতে হলে তোমার ডেটা লাগবেই। যেমন যদি হয় যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে এটা যদি ছেলে হয় তাহলে তার জন্য একরকম জার্নি দরকার, একটা মেয়ে হইলে অন্যরকম জার্নি দরকার। ধর ছেলেদের প্রোডাক্ট একরকম, যেমন ধরো ক্লোদিংই যদি হয়, ছেলেদের ক্লোদিং মেয়েদের ক্লোদিং আলাদা। সো আমি শুরুতে হয়তো জানতে চাইলাম যে সে কোন টাইপের পোশাক খুঁজতেছে। তারপরে এইজ ওয়াইজ যদি তোমার কোনো সলিউশন ডিফারেন্ট হয়, ধরো তুমি একটা হেলথ কেয়ার প্রোডাক্ট বিক্রি করো, তো যদি বয়স হয় 20 তাহলে তার জন্য যে প্রোডাক্ট, বয়স যদি 70 তার জন্য প্রোডাক্ট আলাদা। তাহলে গণহারে তুমি সব না দেখায় তোমার কি চেষ্টা করা উচিত, তোমার ডেটা নিয়ে অটোমেটেড ডেটা নিতে পারো অথবা তাকে জিজ্ঞেস করে নিতে পারো, নিয়ে তার মতো করে জার্নিটাকে ডিজাইন করার চেষ্টা করা। ঠিক আছে? এখন এখানে একটা প্রবলেম যে আমরা যখন পার্সোনালাইজ করি আমরা কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা মানে জানি, কিন্তু অল্প ব্যাকগ্রাউন্ডে অনেক ভুল ডিসিশনও হয়ে যায়, যেহেতু আমরা ডাটা, এরকম এক্সাম্পল দিলে যে আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও খুঁজতেছি, লোকাল ক্লায়েন্টও খুঁজতেছি। তো যখন লোকাল ক্লায়েন্ট সে মানে একটা ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত
আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আরেকটা ল্যাঙ্গুয়েজ অভ্যস্ত, তখন তার জন্য কিন্তু ওইভাবে সাজানো খুব মানে অনেক বড় কাজ হয়ে যায়। তো এটাকে মানে কোন পয়েন্টটা বেশি আমার মনে মানে ইয়ে করা উচিত? এটা তো ডিপেন্ড করে আমার টার্গেট অডিয়েন্স মূলত কারা। কারণ কতটুকু টাকা আমি ইনভেস্ট করব ডিপেন্ড করবে যে ওখান থেকে আমার রিটার্ন কেমন আসবে তার উপর। যেমন এই কেসেই ভালো একটা পয়েন্ট আসছে। যেমন যদি এমন হয়, যেমন রকমারির জন্য এটা প্রযোজ্য। যদি বাংলাদেশের ইউজার হয় তাহলে আমি সিওডি যেটা ক্যাশ অন ডেলিভারি অপশন তাকে দিব। কিন্তু যদি বিদেশি ইউজার হয় তাহলে কি ক্যাশ অন ডেলিভারি অপশন দেওয়ার কোনো সুযোগ আছে আমার? তার মানে কিন্তু তার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অপশন থাকবেই না। এখন তুমি তারে যদি জানতে চাও যে ভাই আপনি কি দেশে আছেন না বিদেশ আছেন? তো একে হচ্ছে মানুষকে তো এত প্রশ্ন করলে সে বিরক্ত হয়ে যাবে। ফলে অনেক রকম পার্সোনালাইজেশন আছে যেটা তুমি তাকে জিজ্ঞেস না করেই জেনে যেতে পারো। যেমন আইপি অ্যাড্রেস। টেকনিক্যালি এটা বের করা যায়, কেউ যদি বাংলাদেশ থেকে ঢুকে তাহলে আইপি অ্যাড্রেস দিয়ে আমি আমার ওয়েবসাইট আমার টেকনোলজি বুঝতে পারবে ও বাংলাদেশ থেকে ঢুকছে। বিদেশি আইপি অ্যাড্রেস হলে সেটাও সে বুঝতে পারে। তাহলে যেমন ধরো আমাদের ক্ষেত্রে আছে বিদেশের থেকে যারা লগ ইন করে তাদের ক্ষেত্রে ইবুকের প্রাইস দেখায় ডলারে বা পাউন্ডে দেখায়, বা ইন্ডিয়াতে হইলে হয়তো রুপিতে দেখায়। বুঝা গেছে কথায়? তাহলে আমি কিন্তু এটা তাকে জিজ্ঞেস না করেও পার্সোনালাইজ করে ফেলতে পারলাম বেসড অন ডেটা। তো এইভাবে বা যে পার্সোনালাইজেশনের জন্য যে প্যারামিটারটা ইম্পর্টেন্ট, যদি বয়স ইম্পর্টেন্ট হয়, যদি তার ইকোনমিক কন্ডিশন ম্যাটার করে, সোজা কথা যেটা তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা যদি অটোমেটিক পাও তো পাইলা, যদি না পাও তাহলে ডেফিনেটলি ইউ আস্কিং। বোঝা গেছে কথা? তুমি যদি সেই ডাটাটা না পাও তাহলে তাকে জিজ্ঞেস করো, এবং জিজ্ঞেসও করো ডাইরেক্ট যে আপনি আমাকে এই তথ্যটা দেন, এইভাবে না। জিজ্ঞেস করার ক্ষেত্রে ডেফিনেটলি তোমার কি বলা উচিত? ফজিলত বলা উচিত। আমি যদি বললাম ভাই আপনার ইয়েটা দেন তো দেখি, একটু ক্রেডিট কার্ডটা দেন তো দেখি, তুমি দিবা? আপনার মানি ব্যাগটা দেন দেখি, দিবা? বা আপনার এটা অমুকটা দেন দেখি, তুমি আমাকে কেন ভাই? তুমি মুখে মুখে না বলে তো ডেফিনেটলি উইল বি কনফিউজ। এদের আমি যদি ব্যাখ্যা করি যে ভাই এটা দেন, আমি আপনার এটার একটা সুন্দর কাভার বানাই দিই, বা আপনি আমাকে এটা দেন বিকজ এই বেনিফিট আপনি পাবেন। আচ্ছা, যদি প্রবলেমটা এরকম হয়, ধরেন আমরা কোশ্চেন কম করি, ধরেন আমরা যেহেতু হ্যাঁ। লগইনের সময় আমরা চাচ্ছিলাম যে তথ্য কম নিয়ে যদি করি তাহলে হচ্ছে আমার কমপ্লেক্সিটি কমতেছে। হ্যাঁ, তো আমার যদি হয় এসএসসি এসএসসি একাডেমিক অ্যাডমিশন পরীক্ষা যে সিস্টেম একই অ্যাপে আছে, এখন যে মেডিকেল পরীক্ষার্থী তার জন্য তো একরকম পার্সোনালাইজ করা উচিত, যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী পার্সোনালাইজ হ্যাঁ। একরকম হবে, রাইট? একাডেমিক অ্যাডমিশন তো আলাদা। তো সেই ক্ষেত্রে আমি কি তাকে এমন কোনো স্পেসিফিক প্রশ্ন করতে পারি, বা প্রশ্ন না করে বোঝার উপায় আছে যে তাকে আমি পার্সোনালাইজ করা? না, এক্ষেত্রে কিন্তু ভেরি অবভিয়াস আমার কাছে, যদি এটার ডিজাইনটা আমরা আসলেই সুন্দর করতে চাই, যে ক্লাস 9 এর জন্য ঢুকবে সে ডেফিনিটলি ইন্টারের কোর্স খুঁজবে না। যেমন রকমারির ক্ষেত্রে হচ্ছে যে উপন্যাসের বই খুঁজতে আসছে, সে কি তাহলে অন্য বই কিনতে পারে না? পারে। কিন্তু একাডেমিক কোর্সের ক্ষেত্রে যে 9 এর জন্য ঢুকছে, ডেফিনিটলি হি ইজ নট লুকিং ফর 10, 11 অর 12 বা আদার প্রোগ্রামস। ফলে আমার মনে হয় সেই ক্ষেত্রে ইটস ভেরি অবভিয়াস শুরুতে এটা জিজ্ঞেস করে নেওয়া। তাহলে কিন্তু একাডেমিক অ্যাডমিশন এসএসসি এই তাইলে কি হবে? অ্যাডমিশনে তো অনেকগুলা ভাগ। না, ঠিক আছে, ওইটুকু ঠিক আছে। এটলিস্ট আমি কিছু তো ফ্রিকশন কমাইলাম। কারণ তার জন্য 9 দরকার। বুঝতে পারছি। তো 9 এর টুকু আনলেও যদি আমি 10 11 12 বাদ দিই তাইলে তো অলরেডি অনেকটুকু কি হয়ে গেল, এটা সিম্পল হয়ে গেল। সিম্পল হওয়া মানে কিন্তু তুমি দেখো, খেয়াল করো, কমপ্লেক্সিটি কমাইলা, চয়েস বার্ডেন কমাইলা। আমি পরের দফার কোশ্চেনটা বললাম আর কি। মানে ধরেন এসএসসি টা বাদ দিলাম, হ্যাঁ। সে এসএসসি শুধু। হ্যাঁ। এখন এসএসসি তো অনেকগুলো ধাপ আছে। না, আই থিংক যদি হয় যে এসএসসির অনেকগুলা ধাপটা এত কমপ্লেক্স যে স্টুডেন্ট কনফিউজড হয়ে যাবে। এই কনফিউজড হওয়ার চেয়ে একটা তথ্য দেওয়াটাকে সে সহজ মনে করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে গ্রোথ হ্যাক টেস্ট মানেই কি? মানেই হচ্ছে আগে থেকে আমি জানি সব অ্যান্সার, এটা আমি ধরে নিচ্ছি না। তো আমি কি করব? টেস্ট রান করব। টেস্ট রান করে দেখব নতুন রেজাল্ট কি আগের চেয়ে ভালো হইলো না কম হইলো। যদি ভালো না হয় তাহলে কি আবার আগেরটাতে ফেরত যাব। এই বেসিক জিনিস হচ্ছে আমি চিন্তা করলাম যে এটা হলে ভালো হবে না খারাপ হবে? ধরলাম ভালো হবে। এই যে করে দেখো। ভালো না হইলে আবার ফেরত যাও। ঠিক আছে? আচ্ছা, একটা কোম্পানিতে অনেক ডিপার্টমেন্ট থাকে, মানে হ্যাঁ। কোনো কি ডেডিকেটেড ডিপার্টমেন্ট থাকবে যারা মানে কন্টিনিউয়াসলি টেস্টগুলো করে যাবে, বা ডেফিনিটলি তুমি গ্রোথ হ্যাকার হবে তো গ্রোথ হ্যাকিং ডিপার্টমেন্ট লাগবে না। একে হচ্ছে তো এটা শুরুর দিকে আমি বলছি গ্রোথ হ্যাকিং এর জন্য কোম্পানির সবাইকে ইনভলভ করা আইডিয়া জেনারেশনের জায়গায়। বাট আইডিয়া এক্সিকিউটের জন্য ডেফিনিটলি ইউ নিড টু হ্যাভ এ ডেডিকেটেড টিম, যারা ডাটা অ্যানালাইসিস করবে, টেস্টগুলো ডিজাইন করবে, টেকনোলজি ডেভেলপ করবে, ডাটাগুলো দেখবে অ্যান্ড রেজাল্ট জেনারেট করবে, ডেডিকেটেড টিম। বাট আইডিয়া জেনারেট করাইতে হবে সবাইকে দিয়ে। আচ্ছা, যেমন আপনার ফেসবুক, চ্যাট জিপিটি এগুলো নিচে লাইক ডিসলাইক বাটন থাকে, এগুলো দিয়ে পার্সোনালাইজ ভাবে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে ধরো চ্যাট জিপিটিতে কি হয়, বিভিন্ন রকম অ্যান্সার দেওয়ার পর লাইক ডিসলাইক দেয়। ফলে তুমি যখন মাঝে মাঝে লাইক ডিসলাইক দিলা, কারণ ও লাইক ডিসলাইক থেকে ও বুঝতেছে কোন ধরনের অ্যান্সার তুমি পছন্দ করো। তুমি কি বড়গুলা পছন্দ করো না ছোটগুলা পছন্দ করো, পয়েন্ট দিয়ে লিখলে পছন্দ করো কিনা,
মাঝে মাঝে তো একদম 2টা আলাদা ভার্সনই দেয়, দিয়ে বলে যে একটা চুজ করো। তো এগুলো প্রত্যেকটা স্টেজ কি করতেছে আসলে? ও লার্ন করতেছে পার্সোনালাইজ করার জন্য, যাতে আমাকে আমার বেস্ট এক্সপেরিয়েন্সও দিতে পারে। ফলে এখন যখন আমাদের সীমিত সামর্থ্য, আমরা ওদের মতো অত অ্যাডভান্স কিছু যদি করতে নাও পারি, বাট এটলিস্ট মাথায় থাকলে, তুমি কিন্তু বুদ্ধি খাটাইতে থাকলে দেখবা তুমি অ্যানালগ ডিজিটাল মিলায় মিশায়া মোটামুটি একটা মানে সুন্দর ডিজাইন বের করতে পারছো। তো এইটুকু কি বোঝা গেছে কিনা? তো আমরা নেক্সট আর 3টা ধাপ আমি বলতে চাই ইনশাল্লাহ। 4 নাম্বার যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে ট্রাস্ট বুস্টার। ট্রাস্ট বুস্টারটার সাথে তোমার যে কনফিউশন বা ডাউট যেটা, ওটার একটা রিলেশন আছে, এটার উল্টা এটা। বাট স্টিল এটা আলাদা লেখার কারণ হচ্ছে এটা আলাদাভাবে ডিজাইন করা উচিত। কারণ তুমি যাই প্রোডাক্ট, যাই সার্ভিস ডিজাইন করো না কেন, মানুষ যাতে ট্রাস্ট ফিল করে যে এই প্রোডাক্টটি আমার নেওয়া দরকার, এখান থেকেই নেওয়া দরকার, ডিজাইন করার দরকার আছে না? সো তাহলে যে দেখো আমরা এখানে কি কি জিনিস ইউজ করি, রিকমেন্ডেশন, রিভিউ, রেটিং, তারপরে আরও যদি কোনো কিছু থাকে যে সিল, চাপ্পর, সার্টিফিকেট, যেটা দিয়ে তার ট্রাস্ট তৈরি হবে। তো এই ট্রাস্ট বিল্ডিংটা আমরা মনে করি যে অ্যাক্টিভেশনের একটা ইম্পর্টেন্ট ফেজ। কারণ অনেক ক্ষেত্রে আছে তোমার ফিচার টিচার অনেক কিছুই ভালো, কিন্তু ট্রাস্টের অভাব হওয়ার কারণে সে বিলিভ করলো না যে তোমার প্রোডাক্ট আসলে এই ফিচার ডেলিভার করবে, অথবা তুমি যা বলছো সেটা আসলে সত্যি। কারণ সবাই তো ঝকমক কথা বলতেই পারে। এঙ্গেজ না হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রিজন। তোমার সাইটে আসছে, কিছু জিনিস দেখছে, কিন্তু সে ট্রাস্ট করে নাই, বিলিভ করে নাই। তোমাকে তো তাকে দ্রুত আহা মুভমেন্ট পর্যন্ত নিয়ে যাইতে হবে। সো ট্রাস্টের এটাও একটা বিষয় যে আহা পর্যন্ত যাইতে গেলে তুমি শুরুতেই যে কথাটা বলছো সেটার উপরে তার ট্রাস্ট নাই। মনে করো যে আমার এই প্রোডাক্ট আপনি কিনলে আপনার জীবন বদলে যাবে, হ্যাঁ, আপনি আরো দীর্ঘায়ু হয়ে যাবেন, বা হোয়াট এভার কিছু একটা তুমি বলছো, তার জন্য তুমি রাস্তাও রেডি করছো, বাট শুরুর স্টেটমেন্টটাই সে বিলিভ করলো না। তাহলে কি হলো, তোমার পরের স্টেজগুলোতে সে যাবেই না। তাহলে এখন যদি শুরুর স্টেজটা বিলিভ করাইতে হয়, তাহলে তুমি বলার চেয়ে ওখানেই তুমি যদি একটা রিকমেন্ডেশন দাও, যে কোনো একটা লোক তার ভিডিও দিছে, দিছে, যেটাতে বলছে যে ভাই হ্যাঁ আমি এই প্রোডাক্ট ইউজ করছি, আমি এই হয়েছে, বা তুমি রেটিং রিভিউ একটা সার্টেন যদি তার একটা ভাইব তৈরি করতে পারো, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফেজ দাঁড়ায়, যেটা দিয়ে তোমার লোকজন তোমার এই প্রোডাক্টের ভিতরে অ্যাক্টিভেটেড হওয়ার চান্স মাচ হায়ার। সো মোস্টলি ধরো তোমার সোশ্যাল প্রুফ, রিভিউ, তারপরে সার্টিফিকেটস, এগুলো হচ্ছে মূলত এখানে আমরা ইউজ করি। ম্যাক্সিমাম আজকাল দেখছি যে ওনারা নিজেরাই ভিডিওতে আসছে, তো এই ট্রাস্ট বুস্টের ব্যাপারটা এটা এনশিওর করার জন্য এটা কি মানে রেকমেন্ড করবেন আপনি যে এটা কি ব্র্যান্ড ইমেজে কোনো ক্ষতি করে কিনা? এটা নিয়ে আমি এর আগে একটা কোয়েশ্চেন ছিল আমার এই অন্যরকম লিডার্স গ্রুপে, তখন আমি অ্যান্সার করছিলাম পার্সোনাল ব্র্যান্ডের ক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে ফেসলেস ব্র্যান্ডের চেয়ে ফেসকে মানুষ বেশি ট্রাস্ট করে। তো ধরো কোনো ফেস নাই ভার্সেস একটা ফেস তুমি দেখতেছো, ফেসলেস একটা ব্র্যান্ডকেও ব্র্যান্ড বানানো যায়, বাট তার জন্য অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে। বা একটা রক্তবাংশের মানুষ, সে যখন কথা বলে তার যে ভাইব, মানুষ ইনটুইটিভলি অনেক মানুষ সম্পর্কে অনেক রকম ধারণা করে না, তো তোমার ধারণা দেখে মনে হলো না ভাই লোকটা ট্রাস্টওয়ার্দি। তো আই থিঙ্ক ইট ওয়ার্কস। বাট পার্সোনাল ব্র্যান্ডের ক্ষেত্রে একই রকম বিপদ আছে। এটা যেমন যে কোনো জিনিস যেটা সহজে গরম হয় আবার সহজে ঠান্ডা হয়, যে গাছ লক করে পারে সেটা আবার তার দিয়ে ভেঙে পড়ে। সো তুমি যদি অ্যাবসলিউটলি তোমার ফেস বেস ব্র্যান্ড বানাও, সেটা যেমন ইজি, আবার বিপদ হচ্ছে তুমি যদি কোনো কন্ট্রোভার্সিতে পড়ো, তাহলে ব্যবসাও একই সাথে দেখা গেল যে ডুবে গেছে। হ্যাঁ, রকমারি ক্ষেত্রে ট্রাস্ট বুস্টার কি ছিল? রকমারি ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক কিছুই ছিল, একটা দুটো এলিমেন্ট না। আর্লি স্টেজ যদি বলে, মানে এখন তো হচ্ছে যেমন হ্যাঁ লট অফ পিপল নোজ অ্যাবাউট ইট, এখন এটা বড় সমস্যা না। আর্লি স্টেজে প্রথমত আমাদের কাজ করছিল মেইন স্ট্রিম মিডিয়াগুলো আমাদেরকে অনেক কাভারেজ দিয়েছিল, তাহলে সেগুলো আমরা আর্লি স্টেজে ওগুলো আমরা কিছু লিঙ্ক টিঙ্ক এগুলো আর এখন আমরা ইউজ করি না, বাট ওগুলো আমরা দিছিলাম, যেটাতে দেখলো যে ধরো এরকম একটা জাতীয় পত্রিকা আমাকে ফিচার করছে, তাহলে মানুষ অ্যাটলিস্ট বিলিভ করতেছে না এটা তাহলে এটা XYZ যে কোনো কোম্পানি না। তো এই ধরনের এলিমেন্টস আছে। তো এটা তো মানে কেস টু কেস ডিপেন্ড করবে যে তোমার কাস্টমাররা কি নিয়ে কনফিউজ থাকতে পারে, বা ট্রাস্টের ক্ষেত্রে যে আদৌ কি বই আসবে কিনা। তো এটার ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি ডেলিভারি পাওয়ার পর মূলত ওয়াওটা আসছে, বাট আমরা তখন হচ্ছে তোমার হোম পেজে অ্যাকচুয়ালি অনেক বেশি রেটিং রিভিউ, মানে ইউ রিভিউ, একটা তো হচ্ছে এখন হচ্ছে মূলত প্রোডাক্ট রিভিউর উপর আমরা ফোকাস করতেছি যে কোন প্রোডাক্ট ভালো কোন প্রোডাক্ট খারাপ। বাট রকমারি যে দ্রুত প্রোডাক্ট ডেলিভারি করে, সেই রিভিউগুলাকে তখন আমরা ফ্রন্টে রাখছি শুরুর দিকে। আরেকটা জিনিস হচ্ছে যখন একজন কাস্টমার, আমরা তো রিভিউ মেইনলি ফোকাস করি একজন কাস্টমারকে আমাদের প্রোডাক্টে আনার জন্য, হ্যাঁ,
যেহেতু কাস্টমার আমার ওয়েবসাইটে চলে আসছে, তখন কি ট্রাস্ট বুস্টারে আমাদের ফোকাস করা উচিত কিনা? অবশ্যই, কারণ হচ্ছে যে ওয়েবসাইটে চলে আসছে মানেই সে তো এখন ইউজার হয়ে যায় নাই। পারচেজ পর্যন্ত যাওয়ার আগে আরো ট্রাস্ট বিল্ড আপের বিষয় আছে। ইভেন পারচেজ করে ফেলছে, এরপরে কি ট্রাস্টের কোনো বিষয় নাই? সে আবার আসবে কিনা, ধরো আবারও আসছে, তারপরেও আছে ইস্যু, অন্য মানুষকে সে বলবে কিনা। হ্যাঁ, তুমি মোর অ্যান্ড মোর ট্রাস্ট যদি তুমি ফিল করো, তাহলে ধরো একটা হচ্ছে আমি ভাই তোমার উপর ট্রাস্ট ফিল করছি, তোমার আমি 10,000 টাকা ধার দিছি যে ভাই আমি বিশ্বাস করছি তুমি আমার টাকা ফেরত দিবা। বাট ধরো আমি আরেকজনকে বলবো ভাই এর টাকা ধার দেন, এর টাকা দিলে ফেরত পাবে, তুমি কি সেম ট্রাস্টে কাজ করবে না আরো ট্রাস্ট লাগবে? কারণ আমি নিজে ধরা না হয় নিজে খাইলাম, কিন্তু আরেকজনকে যদি বলতে চাই ভাই এর টাকা ধার দেন, টাকা ধার দিলে ফেরত পাবেন, তার জন্য কি আমার আরো হায়ার ট্রাস্ট লাগবে। তাহলে রিকমেন্ডেশন বা রেফারেল মানে কি? আমি তো ইউজ করি, সাথে আবার আরেকজনকে বলতেছি ভাই এখান থেকে এটা কিনেন, এটা ভালো। তার জন্য ফলে ট্রাস্ট বিল্ডিং এর বিষয়টা তো অ্যাকচুয়ালি তুমি মাল্টি লেয়ার, যত লেয়ার ইউজ করতে পারো। আচ্ছা, সেই ক্ষেত্রে তো ট্রাস্ট বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি যে রিকমেন্ড করাটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল আর কি। তাইলে যদি রিকমেন্ড করার বাদেও ধরো তুমি বলতে পারো লয়ালটি জিনিসটা অ্যাকচুয়ালি একটু বায়বীয়। লয়ালটি জিনিসটা বায়বীয়, বাট স্টিল এটা ইম্পর্টেন্ট আলটিমেট লয়ালটি। কারণ হচ্ছে ধরো তুমি রেফারেলও করছো, রেফারেল তো তুমি এইভাবে করতে পারো যে তুমি রেফার করলে 10 টাকা বোনাস পাবা, তুমি রেফার করে দিবা। এটা আসলে যে ট্রাস্টের জন্য রেফার করছে তা তো না। আর যদি অর্গানিক্যালি কোনো ইয়ে ছাড়া করে, হ্যাঁ তাহলে এটা ট্রাস্ট বা সে লাভ। বাট লয়ালটি মানে হচ্ছে ধরো আরো একটা কোম্পানি আরো কম টাকায় মনে করো সিমিলার সার্ভিস দিল, বাট ট্রাস্ট যদি ট্রুলি তুমি বিল্ড করতে পারো, তাহলে সে বল ভাই 2 টাকা লাগলে বেশি দিয়ে কিনবো, বাট আমি হেন থেকে কিনবো। প্রচুর দোকানে আসে না, আমরা ইভেন জানি যে ভাই ওই না একটু গেলে নয় 2 টাকা কম পাওয়া যাবে, বাট তার সাথে কেনাকাটা করতে করতে এমন ট্রাস্ট বিল্ড হয়েছে, তুমি আর এক্সপ্লোরেশনও বাদ দিয়ে দিছো। বুঝতে পারছি। আচ্ছা, আমার প্রশ্নটা এখানে ছিল না, আমার প্রশ্ন ছিল আগে একটা ক্লাস ছিল আমরা যেখানে কাস্টমারদেরকে রিকমেন্ড করার জন্য একটা ইয়ে করতাম যে 10 এর মধ্যে তুমি আসলে অন্য কাউকে রিকমেন্ড করবে। এনপিএস, হ্যাঁ নেট প্রমোটার স্কোর। তো আমার কোশ্চেনটা হচ্ছে, যেহেতু রিকমেন্ড করাটাকে আমি ধরে নিচ্ছি যে মোটামুটি সর্বোচ্চ লেভেলের ট্রাস্ট, সো এর আগেও তো ট্রাস্টের একটা আরো কিছু ধাপ আছে, আপনি যেটা বলছেন যে শুরুতে যেহেতু ওয়েবসাইটে আনার পরেও একটা ধাপ ট্রাস্ট, আবার হচ্ছে কিনা পর্যন্ত আর মানে কয়েকটা ধাপ হইতে পারে। তো সেই ক্ষেত্রে কি নতুন যেসব ইউজার তাদেরকে কি আমি শুরুতেই যখন কোশ্চেনগুলো করব সেখানে কি ওই প্রশ্নগুলো করা উচিত কিনা যে তুমি রিকমেন্ড করবে কিনা, নাকি আমি রিপিটেড ইউজারকে ওই কোশ্চেনগুলো করব রিকমেন্ড করবে কিনা, নতুন ইউজারকে ডিফারেন্ট প্রশ্ন করব? না, নেট প্রমোটার স্কোরের প্রশ্নটা সবসময় একই প্রশ্ন, সবসময় একই প্রশ্ন। কারণ হচ্ছে যে তুমি রেফার করবা কিনা এই প্রশ্নে তুমি 10-এ আমাকে কত দিবা, 10-এ 0 দেওয়া মানে রেফার করবোই না। বাট এই একটা প্রশ্ন দিয়ে তুমি পুরা স্পেকট্রাম, কে তোমার লয়াল আর কে তোমার ইভেন শত্রু হেটার, তুমি পুরোটা স্পেকট্রাম পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ওটা যদিও একটু ভিন্ন প্রসঙ্গ, বাট রিলেটেড টু ট্রাস্ট, মানে ইয়ে করার জন্য, মেজার করার জন্য ও ধরে নিচ্ছে যে ট্রাস্ট এনাফ হইলে রেফার সে করতে চাইবে। বাট এটা কিন্তু অনেক পরের স্টেজ। আমাদের কিন্তু আহা মুভমেন্টে যাওয়ার ক্ষেত্রে তার বহুত আগের কেসে হচ্ছে কি আমার লোক ছুটে গেছে, এটা তো অনেক পরের কথা। ফলে এখানে তোমার মেইন ফোকাস কোথায় থাকা লাগবে? যতক্ষণ তুমি অ্যাক্টিভেশন নিয়ে কথা বলতেছো, তোমার মেইন ফোকাস ট্রাস্ট বিল্ড আপের যদি কথা বলি, কোন কোন অংশে ট্রাস্ট বিল্ড আপে তোমার এখন ফোকাস করা দরকার? প্রোডাক্ট পারচেজের অনেক পরের ফেজে নাকি আগের ফেজে? আগের ফেজে দ্যাট ইজ মানে ঢুকছে ইনিশিয়ালি কনফিউশন হয়ে সে ফ্রিকশন ফিল করে মনে করলো ভাই জায়গা, এটা যাতে না হয়। ঠিক আছে, আর পরের ফেজ তো পরের ফেজ আলাদা, ওইটা বরং তুমি বলতে পারো ওইটা হচ্ছে রিটেনশন ফেজের মধ্যে যাবে। ওই ফেজেরটা যে সে আবার আসবে কি আসবে না, রেফার করবে কি করবে না। বাট এই ফেজে হচ্ছে মূলত যে সে শুরুর ফেজে ঝরে যাবে কিনা। হ্যাঁ বলো। প্রশ্নটা হচ্ছে যে এই যে ট্রাস্ট বুস্টার, আমি যে আমার ব্র্যান্ডকে বা আমার কোম্পানিকে ট্রাস্ট করাইতে চাচ্ছি, সো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে কোনো একজন ব্যক্তিকে দিয়ে ট্রাস্ট করাইতে। কারণ এই ব্যক্তিটা কি আমার, যেমন আমি যেটা বলছি সেলিব্রিটি হ্যাঁ, হেলথ সার্ভিস, হ্যাঁ এইটার সাথে রিলেভেন্ট, নন ডক্টর, আমি যে ইনস্টিটিউট থেকে আসছি সে ব্যাকগ্রাউন্ডের একজন ভালো প্রফেসর, এমন কাউকে যাকে কেউ চিনে না, যার কোনো সেলিব্রিটিজম নাই, সে এসে এটার সম্পর্কে একটা ভালো কথা বলো যে এটা ট্রাস্ট ওর্দি। আরেকটা হচ্ছে যে সমাজে আমরা ইনফ্লুয়েন্সার বলি, কাইন্ড অফ কন্টেন্ট হোয়াটএভার ইট ইজ, তাকে দিয়ে মানে এটাকে বুস্ট করা, মানে কোনটা বেশি ইফেক্টিভ বা কোনটা বেশি, আমার কোনটা করা উচিত প্রফেশনালিজম হিসেবে? এটা ডিপেন্ড করবে তোমার প্রোডাক্ট, তোমার সিচুয়েশন, তোমার বাজেট, সবকিছুর উপর। কারণ যেমন ধরো সেলিব্রিটিদের ক্ষেত্রে ডেফিনেটলি কিছু ক্ষেত্রে এটা বেটার কাজ করে, কারণ এটা সেদিন তো এটা অনেক এক্সপেন্সিভও, আবার এটা রিস্ক অনেক হাই।
তো দেখা গেছে আজকে তার জন্য ভালোবাসা একেবারে পারদ এখানে, কালকেই তার আবার এমন একটা কন্ট্রোভার্সি করছে যে ধরো ব্র্যান্ড এখন পারলে ওঠে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাদ দিতে চায়। তো সেলিব্রিটির ক্ষেত্রে এটা প্রবলেম। নাম্বার 2 বাজেট ইজ ভেরি হাই, এটা একটা প্রবলেম। থার্ড আরেকটা প্রবলেম আছে বর্তমানে, সেটা হলো মানুষ ইনফ্লুয়েন্সড হয়, স্টিল মানুষ আবার জানে যে সেলিব্রিটি মানে এদেরকে টাকা দেওয়া হয়েছে এই জন্য এরা ভালো ভালো কথা বলে। হ্যাঁ, তো এর ফলে এটা আছে। তো একে এক্সপেন্সিভ, দ্বিতীয়ত অনেক মানুষ এটাকে ইয়ে করতে পারে। আর থার্ডলি তুমি যদি সেলিব্রিটি ইউজ করো, তাহলে যদি তুমি হিউজ ডিস্ট্রিবিউশন না করো, তাহলে সেলিব্রিটি ভাড়া করে কিন্তু লাভ নাই। সেলিব্রিটি ভাড়া করলে তুমি ধরো 10 লাখ টাকা দিয়ে, তোমার ডিস্ট্রিবিউশনে খরচ করা লাগবে হয়তো আরো 70 লাখ, 50 লাখ, 60 লাখ বা 1 কোটি টাকা। কারণ তুমি সেলিব্রিটিতে শুট করছো, বাট এই ছবি যদি সবাই দেখাইতে না পারো, তাহলে তো অ্যাকচুয়ালি লাভ হইলো না। তার চেয়ে আমি মনে করি যে যারা হচ্ছে আর্লি স্টেজে আসো, তাদের ক্ষেত্রে তোমার ধরো সেলিব্রিটি বাদ দিয়ে এই ফেজের জন্য বেটার হইতেছে র, যারা ট্রুলি এক্সপেরিয়েন্স করছে, যারা ফেক না, মানে ইমোশন নিয়ে জিনিসটা বলছে। অ্যান্ড ইফ ইজ এ ডক্টর, সে যদি অ্যাপ্রন পরে বলে, দ্যাটস গুড এনাফ, স্ট্যাথও আছে। সো এইটুকু দেখলে মানুষের মাথায় একটা ইমেজ ক্রিয়েট হয় যে না, হি ইজ এ ডক্টর। তো ওই জায়গা থেকে তুমি চিন্তা করো যে কেউ একজন কথা বলছে, তার দেখতে তাকে বা রিলায়েবল মনে হচ্ছে কিনা, আর তার কথা বলাটার ভিতরে ওই আন্তরিক ছোঁয়াটা আছে কিনা। ধরো সে এরকম বললো, আমি এই প্রোডাক্টটি ব্যবহার করে অনেক সুফল পেয়েছি, হ্যাঁ, বোঝা গেল যে মুখস্থ একটা স্ক্রিপ্ট বলে দিছে, তাহলে ডেফিনেটলি এটা কাজ করবে। তার চেয়ে তুমি র ভাবে ধরো, তুমি তার সাথে গল্প ছলে বলো, ভাই আপনার কেন ভালো লাগছে, সে কথা বলছে, কথার মধ্যে আটকা গেছে, এমন করছে, ঠিক আছে, তুমি এইটাই দাও, যেটা বললো তো মানুষটা তো ফিল করবে যে না, এটা ফিল হচ্ছে যে এটা রিয়াল। যেমন এই যে এখানে ট্রাস্ট বুস্টারেই তোমার এই হ্যাপি আলাদিনের বইতেই একটা ইয়ে আছে, এক্সাম্পল আছে এইটা রিলেটেডই, এই নামে নাই, এই রিলেটেডই। সেটা হচ্ছে যে একটা কোম্পানি তাদের ওই যে প্রোডাক্ট ইমেজের ভিতরে প্রফেশনাল ছবি ইউজ করছে। তারপরে তাদের একটা সময় মনে হয়েছে যে প্রফেশনাল ছবি, মানে প্রফেশনাল মানে একদম প্রায় এই যে কিনা বল স্টুডিও সেট আপ করে নিখুঁত পারফেক্ট লাইটিং, পারফেক্ট ছবি। আর ওর পরিবর্তে ওদের যারা মানে অফিসের যারা রিয়েল ক্রু বা রিয়েল যারা স্টাফ এমপ্লয়ি, ওদেরকে দিয়ে নর্মাল একটা ক্যামেরা, যেটা বুঝাই যাচ্ছে যে এটা রিয়েল জিনিস, বাট অত ইয়ে না, ঘষা মাজা সুন্দর না। ধরো তুমি একটা রিয়েল ছবি তুলছো, দেখবে এখানে তো একটা পানির বোতল, ওইখানে একটা, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা হয়তো রিয়েল, কিন্তু অত সাজায় গোছায় করা না। বাট যে জিনিস অত সাজায় গোছায় করা, উল্টা ওদের ক্ষেত্রে যেটা হয়েছে, ওরা যখন ওই প্রফেশনাল ছবি বাদ দিয়ে ইয়েতে গেছে, র ফুটেজে গেছে, ওদের গ্রোথ অনেক বেটার হয়েছে। বাট এটা ওদের জন্য ওই মুহূর্তে এটা ভালো কাজ করছে, নট নেসেসারি তোমার ক্ষেত্রেও এটা ভালো কাজ করবে, কারণ এক এক সময় এক একটা জিনিসে ঢেউ থাকে। ধরো সবাই ধরো এরকম মনে করো র ছবি ইউজ করতেছে, এর মধ্যে কেউ একজন যদি অনেক সুন্দর ছবি ইউজ করে, মেবি এটার দিকে মানুষ অ্যাট্রাক্টেড হবে। আর উল্টা মনে করো এখন এই ইয়ার যেমন সবার ছবি ঝকঝকা চকচকা কালারফুল, তুমি একটা ভাঙাচোরা ছবি দিলা সাদা কালো, হইতে পারে এটাতে তুমি বেশি অ্যাট্রাকশন পাইতে পারো যে ভাই, মানে এটা ডিফারেন্ট ফিল হচ্ছে। সো এই জন্য টেস্ট করার কোনো বিকল্প নাই। বাট মোস্ট অফ দ্য কেস র জিনিস মানুষ ট্রাস্ট বেশি করে, চকমকা জিনিসে সে ইয়ে হয়, মানে অ্যামেজড হয়। বাট ট্রাস্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি র জিনিস যেটার ভিতরে অথেন্টিক, সেটা বেটার, মানে ওয়ার্কস বেটার। আমার এক্সপেরিয়েন্স থেকে এটা হচ্ছে, স্পেশালি এআই এর টাইমে। হ্যাঁ, এখন তো ধরো তুমি অরিজিনাল কিছু লিখলেও যদি লেখা খুব সুন্দর হয়, তুমি এআই মারছ, তাই না? ওকে, এরপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রোগ্রেস সিগন্যাল। এটার একটা এক্সাম্পল অলরেডি তোমরা শুনে ফেলছো। প্রোগ্রেস সিগন্যাল মানে হচ্ছে যে আমি যে গাইডেড পাথ নিয়ে তাকে আহা মোমেন্ট পর্যন্ত নিতে চাই, এইখানে যদি তুমি তাকে প্রোগ্রেস ফিল করাইতে পারো। প্রোগ্রেস ফিল করানো, যেমন ধরো লিঙ্কডইনের ক্ষেত্রে আহা মোমেন্টটা হচ্ছে যে আমার ইয়েটা কমপ্লিট হয়েছে, না বলে প্রোফাইল, ফলে ও একটা প্রোগ্রেস বার দিছে। বা তোমার ই কমার্স ওয়েবসাইটে অনেক সময় তুমি মনে করতেছো তোমার আহা মোমেন্ট হচ্ছে সে যখন অর্ডারটাকে প্লেস করে ফেলতে পারবে, যে ডান, যে আপনার অর্ডার রিসিভড। তো তখন তুমি কি 1 2 3 4 স্টেপস দিছো, যেখান থেকে সে বুঝতে পারতেছে যে আমি আগাইছি। তাহলে তুমি তোমার জার্নিতে নট নেসেসারিলি সবসময় এটা ডিজাইন করা হয়তো সহজ হবে, বাট যদি সহজ করতে পারো তাহলে ইট ওয়ার্কস বেটার। কারণ মানুষ যখন একটা রাস্তা চলতে শুরু করে এবং সার্টেন রাস্তা চলে গেছে, তখন তার মধ্যে একটা আর্টস তৈরি হয় রাস্তাটা কি করার জন্য, শেষ করার জন্য। তো এটা তোমাকে আহা মুভমেন্ট পর্যন্ত পৌঁছাইতে হেল্প করবে যদি প্রোগ্রেসটা বুঝাইতে পারো। যেমন ধরো তুমি ডুওলিঙ্গো, যেটা দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি, সো সেখানে ধরো হচ্ছে তোমার যদি প্রথম একটা লেসন তুমি শেষ করতে পারো, তাইলে হয়তো তুমি ওয়াও ফিল করবা। শেষ করার পর তারা যখন তোমাকে ব্যাচ দিবে, এই বিভিন্ন অ্যানিমেশন দিবে, তুমি ইউ ফিল ওয়াও। তাহলে এখন ধরো তুমি এখন বুঝলা না যে কতক্ষণ ধরে খেলতে হবে, শুরুতে তো তুমি তখনও তুমি পুরোপুরি হুকড না,
তখন তুমি যে প্রোগ্রেস বার দেখাও, টাইম দিয়ে প্রোগ্রেস বার এখানে টাইমও হইতে পারে, তুমি একটা টাইমার অন করে দিলা 2 মিনিট, দেখা গেল যে আর 30 সেকেন্ড বাকি আছে, তো 1.5 মিনিট যদি ক্রস করি তাহলে মানুষের ব্রেন অবশ্যই কাজ করবে আর 30 সেকেন্ড শেষ করি। তো এটাও কিন্তু একটা প্রোগ্রেস বার, বুঝা গেছে? সো এরকম লট অফ এক্সাম্পলস আছে যেখানে তুমি এই প্রোগ্রেস সিগন্যাল ইউজ করতে পারো, যেটা ইউজারকে অ্যাক্টিভেট করতে হেল্প করে বা এই যে এঙ্গেজ করতে হেল্প করে। এটা কি বোঝা গেছে কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা? সেটা অবভিয়াস, বাট তুমি তোমার বিজনেসে এটা কিভাবে ডিজাইন করবে এটা হচ্ছে তোমার ক্রিয়েটিভিটির বিষয়। আর নাম্বার 6 সেটা হচ্ছে ট্রিগার ইমোশন। মানুষ আলটিমেটলি ইমোশনাল প্রাণী। সে মনে করে যে সে রেশনাল প্রাণী, সে সবসময় যুক্তি দিয়ে ডিসিশন নেয়, অ্যাকচুয়ালি না। স্টাডি আফটার স্টাডি প্রমাণ করে মানুষ ভাবে সে যুক্তি দিয়ে ডিসিশন নেয়, আসলে সে ডিসিশন নেয় ইমোশন দিয়ে। হ্যাঁ, ইফ ইউ মেক সাম পিপল ইমোশনাল, ইমোশন যদি হিট করতে পারো, ইউ গেট ইট। সো ট্রিগার ইমোশন, ট্রিগার ইমোশন মানে বুঝতেইছো যে আমি এই আহা মুমেন্টের যে জার্নি আছে এটার ভিতরে ইমোশনাল টাচ কিভাবে ক্রিয়েট করতে পারি। যদি এটা করো তাহলে পিপল উইল বি মোর কি নাম বলে, চান্স এঙ্গেজড হওয়ার চান্স অনেক বেশি। সো ইমোশন, ট্রিগার ইমোশন মানে যে একদম ইমোশনাল আবেগ অনুভূতি, এটা মিন করা হয় না। ইমোশন বলতে হচ্ছে তুমি তাকে ধরো একটা ডিলাইট দিতে পারলা, একটা মজা দিতে পারলা, একটা মানে তুমি ধরো তার একটা বোনাস দিলা, ভাই নেন আপনি 10% ডিসকাউন্ট নেন, এটা কি ইমোশন ক্রিয়েট হবে না? তার মধ্যে কিসের ইমোশন তৈরি হবে? আনন্দের ইমোশন। তাহলে ইমোশন কত রকম আছে? আনন্দ, ইন্সপায়ার্ড, তুমি তাকে ইন্সপায়ার করলা, ধরো হচ্ছে ডুওলিঙ্গো টাইপের একটা অ্যাপ, ল্যাঙ্গুয়েজ শেখার সার্টেন অংশ ফিল আপ করছে, তুমি বলো ওয়াও আপনি তো টপ 2%-এর মধ্যে বিলং করেন, সারা পৃথিবী মাত্র 2% লোক এত অল্প সময়ে এটা শেষ করতে পারছে। তো এটা কি ইমোশন দিচ্ছ না তুমি? কিসের ইমোশন? অ্যাকমপ্লিশমেন্টের ইমোশন, একটা ইন্সপায়ার্ড ফিল করার মতো ইমোশন। তাহলে তুমি দেখো পজিটিভ যত ইমোশন আছে, এটা একটা জিপিটি থেকে লিস্ট বাইর করে ফেলো, বা ইমোশন হুইল বলে একটা কনসেপ্ট আছে যেখানে অনেক ইমোশন লেখা আছে, তার মধ্যে যেগুলো পজিটিভ ইমোশন লাইক ইন্সপায়ার্ড ফিল করা, হ্যাপি ফিল করা, তারপর এরকম যা যা ফুলফিলমেন্ট ফিল করা, এরকম যা যা পজিটিভ ইমোশন আছে, তুমি চিন্তা করো তোমার এই পুরো জার্নির ভিতরে এর এক বা একাধিক ইমোশন ক্রিয়েট করার কোনো বুদ্ধি অ্যাপ্লাই করা যায় কিনা। এক হচ্ছে মানুষকে খুশি করা, মানুষকে ডিসকাউন্ট দিবা খুশি হয়ে যাবে, মানুষকে একটা অফার দিবা খুশি হয়ে যাবে, এগুলো ইজি। বাট যদি তুমি ধরো আরো ইমোশনাল টাচ চাও, ধরো স্টোরি টেলিং, তোমার এই জার্নির ভিতরে তুমি আমার একটা স্টোরির মধ্যে তাকে নিলা, যেমন যে কারণে দেখো অনেক কোম্পানি এগুলো যারা অথেন্টিক্যালি করে তারা ট্রুলি রেজাল্ট পায়, অনেকে ফেক করে যে আপনি এই প্রোডাক্টটা কিনলে এখান থেকে 1 টাকা চলে যাবে দরিদ্রদের কাছে, তো এগুলো ফেক করলে অনেক সময় তো রেজাল্ট আসে না। বাট যারা ট্রুলি এটা করতে চায় তাদের অনেক ক্ষেত্রে কিন্তু যে দেখা যায় যে মানুষের ইমোশনালি জিনিসটাকে, কারণ তোমার ব্র্যান্ড যদি ট্রুলি ওই টাইপের ব্র্যান্ড হয় তাহলে কিন্তু তুমি কমিউনিকেশন না করলেও আলটিমেটলি ইন্টারনালি মানুষের সাথে তোমার ওই ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যায়, যে তুমি এই কজের জন্য ট্রুলি তুমি মোটিভেটেড। ফর এক্সাম্পল তুমি ধরো সেফ ফুড নিয়ে কাজ করো, ফলে এই যে মানে ভেজাল খাবার খেয়ে তারপরে সব জেনেটিক্যালি মডিফাইড ফুড, হাইব্রিড, উল্টা পাল্টা প্যাকেটজাত প্রসেস খেয়ে মানুষের কত ক্ষতি হচ্ছে। ইফ ইউ আর ট্রুলি ইমোশনাল অ্যাবাউট ইট, তোমার তোমার পডকাস্ট যাচ্ছে যেখানে তোমার ইমোশন বোঝা যাচ্ছে, তোমার প্রোডাক্ট ডিজাইনে তোমার ইমোশন বোঝা যাচ্ছে, তোমার ওয়েবসাইটের ভিডিওর ভিতরে তোমার ইমোশন বোঝা যাচ্ছে, ফলে যে লোকটা এই ইমোশন দ্বারা তাড়িত হওয়ার মতো লোক, তাহলে সে কিন্তু অতি দ্রুত কি হবে, তোমার ইমোশন দ্বারা ইমোশনালি হুকড হয়ে যাচ্ছে। সো এটা একটা ক্রিয়েট করার জায়গা। সার্টেন একটা ছবি ইমোশন ক্রিয়েট করতে পারে না? পারে। তো তুমি চিন্তা করো তাহলে এটা আমি এলিমেন্টটা আমি কোত্থেকে নিয়ে আসবো। সো তাহলে ইমোশনের তুমি একটা লিস্ট নাও, পজিটিভ ইমোশনের লিস্ট, একটা একটা করে দেখো, যেটা সহজ সেটা করো, কঠিনটা করার দরকার নেই। হ্যাঁ, অ্যাওয়ারনেস কি ইমোশন হতে পারে? অ্যাওয়ারনেস বলতে কিসের অ্যাওয়ারনেস? তাকে আমি জানাইলাম যে আপনি যেভাবে চলতেছেন, আপনার যে লাইফস্টাইল, আপনার যে ফুড হ্যাবিট, এটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর, বা এটা আপনার জন্য খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। কারণ হচ্ছে যে এটা হলো ডিসকভারির আনন্দ, মানুষ আবিষ্কারের আনন্দ আছে মানুষের। যেমন ধর হচ্ছে অ্যাওয়ারনেস ইটসেলফ যদি হয় যে আমার মধ্যে একটা অ্যাওয়ারনেসের, হাই আল্লাহ আমি এটা কি করছি, তুমি তার লাইফে একটা নতুন ডিরেকশন দিচ্ছ, সে ব্যাড ফিল করতেছে, স্টিল এটা গুড। সে ব্যাড ফিল করতেছে যে ভাই এটা তো আমার জন্য খুব খারাপ, বাট তোমার জন্য খুশি হচ্ছে কেন, যে ভাই আমি যে একটা খারাপ দিকে যাচ্ছিলাম এই ভাই আমারে দেখাই দিছে, তো এটা এটা তার গুড ফিল করার জায়গা ডেফিনেটলি। ওই যে টেস্ট যে নিচ্ছে ওরা কিন্তু ওই যে ইয়ে তৈরি করার একটুকু ইমোশন তৈরি করে, পজিটিভ ইমোশনও তৈরি করতে পারে, সেটাকে একভাবে ইউজ করতে পারো। আবার নেগেটিভ ইমোশন, হ্যাঁ হ্যাঁ আমার অবস্থা তো খারাপ, তাহলে তো আমার তো ভাই একটা সমাধান দরকার, সেদিক থেকে। তো এরকম 6টা এলিমেন্ট বেসিক বলা যেতে পারে। তো এই পুরো 6টা এলিমেন্ট দিয়ে আমরা আসলে কি করতে চাচ্ছি, ইউজার যদি আমার সাইটে ঢুকে
তাকে আমি অ্যাক্টিভেট করতে চাচ্ছি, এঙ্গেজ করতে চাচ্ছি। আচ্ছা এখানে মানে আমার একটা প্রশ্ন, যে আমরা তো প্রথমে প্রোডাক্ট মার্কেট ফিট চেক করি, যে এই প্রোডাক্টটা আমাদের মার্কেট চাচ্ছে, আমরা এটা তৈরি করলাম, দেন আমরা কাস্টমারকে রিটেনশন যেন আমাদের থাকে সেটার জন্য আমরা প্রসেস রেডি করছি, এবং তার সাথে আমাদের যখন প্রসেস শুরু হচ্ছে আমরা হচ্ছে এক বাই একটা কমপ্লিট করছি। কিন্তু প্রোডাক্ট যে মার্কেট ফিট, এটা তো মাঝে মাঝে আনফিটও হতে পারে। হ্যাঁ, প্রোডাক্ট মার্কেট ফিট তো সারা, মানে এটা তো ওয়ান টাইম জব না, তো এটা তো সারা জীবনের কাজ। মানে এখন জিনিসটা হচ্ছে যে এই যে প্রোডাক্ট মার্কেট ফিট হয়ে গেলে তো আমাকে আমি যখন একটা জিনিস শুরু করলাম আমার এরপরে এতগুলো প্রসেস, তো এই জিনিসটার কি কোনো এমন কিছু আছে যেন আমি চেক করতে কখন আমি বুঝবো যে না আমার এটা আনফিট হয়ে গেছে, এখন আমাকে অন্য প্রসেস এবং অন্য মার্কেট ফিট খুঁজতে হবে, এই জিনিসটা? সেলস ডাটা একটা বড় ডাটা, রিটেনশন ডাটা একটা বড় ডাটা, যেগুলো থেকে দেয়ার ইজ ক্লিয়ার ইন্ডিকেশন। যেমন আমি কনভার্সন, যেমন আমি আগে বিজ্ঞাপন দেখাইতাম এতজনকে, ফানেল ওপেন হয়েছে, দেন তার মধ্যে এত % কিন্তু, বাট আমি যদি ক্রমাগত দেখি যে আমার কনভার্সন রেশিও কমে যাচ্ছে, তাহলে আমার আতঙ্কিত হওয়ার বিষয় যে আমার প্রোডাক্ট আর মানুষ পছন্দ করতেছে না। আগে 100 জনকে দেখাইলে 10 জন কিনতো, এখন 100 জনকে দেখাইলে 2 জন কিনতেছে। সো ইটস এ ইন্ডিকেশন। এবং প্রোডাক্ট মার্কেট ফিট বা অ্যাক্টিভেশন, আজকে যে রিটেন, এটা কোনোটাই কিন্তু ওয়ান টাইম জব না। আর এগুলো নিয়ে আগে কিন্তু ভয় পায়ও না যে ভাই এত কিছু কেমনে একবারে করবো, এটা কিন্তু একবারে করার বিষয়ই না। তুমি বেয়ার মিনিমাম একটা কিছু দিয়ে শুরু করো, আর দেন তুমি ধরে 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 ধরে, এটার মেইন জিনিসই হলো টেস্ট, তুমি কত বেশি টেস্ট রান করতে পারো। গ্রোথ হ্যাকের যে মেইন কনসেপ্টই হলো হাউ মাচ টেস্ট ইউ ক্যান রান, মানে তুমি যদি পারো তো দিনে একটা টেস্ট রান করো, কারণ প্রচুর টেস্ট আছে তোমার, ধরো দিনে 1-2টা করাও ডিফিকাল্ট না, যদি মোটামুটি সাইজের একটা টিম থাকে, অ্যাটলিস্ট সপ্তাহে 1-2টা টেস্ট তোমার করাই লাগবে। কারণ অনেক টেস্টের ক্ষেত্রে কিন্তু তোমার অনেক বড় যে তোমার কি নাম বলে যে লাগবে, টেকনোলজি লাগবে, তা কিন্তু না। কারণ অনেকগুলাই তুমি যদি অত সাইন্টিফিক্যালি ডাটা নাও পাও, তুমি ইউজারের সাথে কথা বললে, তুমি কমন সেন্স খাটাও, তাহলে বুঝতে পারবা। আজকের দিনে দেখো 6টা এলিমেন্টসের মধ্যে প্রত্যেকটাতেই তুমি যদি একটু মাথা খাটাও, তুমি অনেকগুলো আইডিয়া জেনারেট করতে পারছো, যেটা তুমি হয়তো কালকে থেকে 2-4টা জিনিস টেস্ট করা শুরু করতে পারবা। যেমন কিছু কিছু জিনিস তোমার টেস্ট করারও কিছু নাই, এটা হলো বেসিক ভার্সন। বেসিক ভার্সন কি? ট্রাস্ট বুস্ট করতে হলে মানুষের রিভিউ লাগবে, সোশ্যাল প্রুফ যদি দিতে পারো ভালো, অ্যান্ড দেন তুমি যে সার্টিফিকেশনের ইস্যু থাকে সেটা দিতে পারলে ভালো। তাহলে এইটুকুতে টেস্ট করার বিষয়ই নাই, এইটুকু দেওয়া লাগবে, দিয়ে দাও। টেস্ট করার বিষয় হলো যে এই রিকমেন্ডেশন যে দিছিলাম, এখন এইটা না দিয়ে ওইটা দিলে কেমন ভালো হয়, ডাক্তার নিয়ে দিয়ে সেলিব্রিটি দিলে কেমন হয়, অথবা রিকমেন্ডেশন ছোট দিলে বড় কেমন হয়, টেক্সট দিলে ভালো হয় নাকি ভিডিও দিলে ভালো হয়, এগুলো হচ্ছে টেস্ট করার বিষয়। বাট বেসিক যেটুকু থাকা দরকার সেটা তো মাস্ট। প্রোগ্রেস সিগন্যাল, যদি প্রোগ্রেস বার দেখানোর কিছু থাকে, ঠিক আছে, প্রাইমারি একটা প্রোগ্রেস বার দিয়ে ফেলো, এরপরে তুমি এটাকে গেমিফাই করো, এটাকে আরো কত সুন্দর করা যায়, গেমিফাই করা যায়, অ্যানিমেটেড করা যায়, অ্যান্ড দেখো টেস্ট রান করে করে দেখো কোনটা বেটার কাজ করে। ইমোশনের ক্ষেত্রে হয়তো ইমোশন, পজিটিভ ইমোশন আছে শত শত রকম। পৃথিবীতে টোটাল ইমোশনের লিস্টিং করলে ইংরেজি ভাষায় প্রায় 3000 ইমোশন আছে, 3000। আমরা তো নাম জানি মেবি হাতে গোনা কিছু, মানে সো যাই হোক, তোমার 3000-এর মাস্টার তো হওয়া লাগতেছে না, বাট বেসিক পজিটিভ যে ইমোশনসগুলো আছে, পজিটিভ ইমোশন ইভেন নেগেটিভ ইমোশন, দুইটাই তোমার জন্য হেল্পফুল। কারণ মানুষ একটা হলো জান্নাতে যাইতে চায়, আর হলো জাহান্নাম থেকে বাঁচতে চায়। তাহলে নেগেটিভ ইমোশনকে তুমি এইভাবে খেলবা, সেটা হচ্ছে যে নেগেটিভ ইমোশন থেকে মানুষ বাঁচতে চায়, তুমি দেখাও তোমার প্রোডাক্ট তাকে সেই নেগেটিভিটি থেকে সেভ করবে। যে ধরো মানে আপনি হিউমিলিটেড হইতে নিশ্চয়ই পছন্দ করেন না, তুমি হেলথ প্রোডাক্ট বেচো, যেটা এই আমার এই হেলথ প্রোডাক্ট ইউজ করলে আপনি স্লিম থাকবেন। এখন এরকম একটা মোটা মানুষ ধরো হিউমিলিয়েশনের শিকার হয়, যদিও বডি শেমিং ঠিক আছে আমরা করতে চাই না, বাট প্র্যাকটিক্যালি সমাজে এটা ঘটে। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি কি নেগেটিভ ইমোশন, যে আপনি হিউমিলিয়েশন থেকে বাঁচতে চান, আর আমার এই প্রোডাক্ট আপনাকে হিউমিলিয়েশন থেকে সেভ করার জন্য এখানে আছে। ইটস এন ইমোশন, তুমি ইমোশন টাচ করলা, আইদার পজিটিভ ইমোশন দিয়ে তাকে জান্নাত দেখাও, অথবা নেগেটিভ ইমোশন দিয়ে তাকে জাহান্নাম থেকে কেমন বাঁচতে পারে সেটা বুঝাও। জান্নাত বলতে বোঝাচ্ছি মানে বেনিফিট অ্যান্ড লস। ঠিক আছে, তো মোটামুটি অ্যাক্টিভেশনের বেসিক এইটাই, বেসিক ইজ বেসিক। সারা দুনিয়াতেই সবসময় মাথায় রাখবা বেসিকটা ইম্পর্টেন্ট। বেসিকটা ঠিক মানুষের হয় না, এটা হলো সমস্যা। সমস্যা এটা না যে ভাই, কারণ ধরো যে বেসিক যে খাবারটা মজা হয় না, তুমি সালাদ নিয়ে অনেক গবেষণা করতেছো, শসা দিব না গাজর দিব, আরে ভাই এটা সেকেন্ডারি। ইভেন সালাদ না হইলেও খাবার মজা হইলে মানুষ খুশি থাকবে, খাবারের খবর নাই, মেইন ডিশ নাই, তুমি সালাদ নিয়ে এক্সপেরিমেন্ট করে করে অস্থির। তো এটা আমাদের অনেকের প্রবলেম। তো এই জন্য জিনিসটা হইতেছে যে কত এক্সটেন্সিভ আধ্যাত্মিক জিনিসপত্র নিয়ে তুমি ঘাটবে, এগুলো অনেক সেকেন্ডারি, ইভেন অনেক ক্ষেত্রে দরকারও নাই। ইউ নিড টু গো টু দ্য ফান্ডামেন্টালস অ্যান্ড মেক শিওর তোমার ফান্ডামেন্টালসগুলো ঠিক আছে, তোমার বেসিকটা ঠিক আছে। তাহলে এই 6টা স্টেপের ভিতরে অনেক আধ্যাত্মিক স্টেজও আছে,
তুমি আধ্যাত্মিক স্টেজে যাইতে না পারো, তুমি অন্তত বেসিক টুকু আগে করো। আচ্ছা, আমার মানে এই ইয়ের বাইরে একটা মানে কম্পিটিশন নিয়ে একটু জানার ছিল যে আসলে কম্পিটিশনকে কিভাবে ম্যানেজ করব, কারণ আমি একটা প্রোডাক্ট নিয়ে অনেক কিছু করলাম, আমি ইনভেস্ট করে ফেললাম, এখন আমারটা তো সে দেখে ওটা ব্যবহার করবে, এটাই তো সবাই চায় যে টেস্ট করতে হচ্ছে না, ইজি। তো আমি মানে কারণ সবাই তো ভালো, যে যেটা ভালো সেখানে কম্পিটিশন, তো আমি কিভাবে ম্যানেজ করব যে তুমি হচ্ছে এরকম স্ক্র্যাচ থেকে কিছু না বানায়, যে অলরেডি ভালো একটা কিছু বানাচ্ছে ওটা কপি কইরা ওর চেয়ে সামান্য একটু ভালো বানায় ছাড়ো। তো বর্তমানে সেই জিনিসটা নাই। এখন কোন জিনিসটা নাই? মানে আমি যেটা দিয়ে মানে আমি একটা জিনিস শুরু করলাম, আমার তুমি যদি এনাফ বাজেট না থাকে তাহলে তোমার এই ধরনের আইডিয়া পারসু করা ঠিক হবে না। মানে এটা আমাদেরও আর্লি স্টেজে অলমোস্ট মেজরিটি এন্টারপ্রেনার এটা ভুল জানে যে ভাই এমন একটা জিনিস বানাবো যেটা দুনিয়াতে কেউ কোনোদিন বানায় নাই, বেঁচে নাই। এটা খুবই রং আইডিয়া উইথ ভেরি লিটল পকেট। না, এটা না, আমি বলতে চাচ্ছি যে আমি একটা সার্ভিস ক্রিয়েট করলাম, আমি টেস্ট করে দেখলাম যেটাতে ভালো রেভিনিউ আসতেছে, আমার কাজ হচ্ছে, এখন আমাকে দেখে আরো অনেকে তৈরি হলো। হ্যাঁ, হবেই তো। হ্যাঁ, এখন আমাকে আবার নতুন করে এটা রেডি করতে হবে। কন্টিনিউয়াস আপগ্রেডেশনের কোনো বিকল্প নাই, কন্টিনিউয়াস ক্রিয়েটিভিটির কোনো বিকল্প নাই। কম্পিটিশন কিন্তু ম্যানেজ করতে হবে। কম্পিটিশন ম্যানেজ করার বেস্ট ওয়ে হচ্ছে ফোকাস অন ইয়োর জব। তুমি কিভাবে তোমাকে ক্রস করবা, ফোকাস অন দিস। তুমি যদি কম্পিটিটর কে কি করতেছে কন্টিনিউয়াস এইখানে নেভিগেট করতে চাও, ইউল বি কনফিউজ। আজকে ও এটা করছে, তুমি ওটা দিতে চাইবা, কালকে ও ওটা করছে, তুমি আবার ওটা দিতে চাইবা, আলটিমেটলি তোমার জার্নি হ্যাম্পার হবে। কম্পিটিশন সম্পর্কে আমরা বলি কম্পিটিশন সম্পর্কে অ্যাওয়্যার থাকো। এমন কোনো কম্পিটিশন তোমাকে একদম খেয়ে দিতে পারে, জাস্ট অ্যাওয়্যার অফ দিস। বাট এভরি মোমেন্টে রিয়াকশনারি অ্যাটিটিউড করাটাকে আমরা ওয়াইজ মনে করি না। তো তুমি যদি কনফিডেন্ট হও যে এই জার্নিটা ঠিক আছে, ইউজার এই প্রোডাক্ট পছন্দ করে, তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তোমার ভ্যালু ক্রমাগত বাড়াইতে থাকা। তো কম্পিটিটর কি করছে না ভুলে যাও, কম্পিটিশনটা থাকবে তোমার সাথে, যে গতকালকার আমি আজকের আমাকে ক্রস করে যেতে পারলাম কিনা। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই আমরা শেষ করতে চাই। অ্যাক্টিভেশন নিয়ে এই ভিডিও যারা আমরা দেখতেছি, আমাদের কমেন্ট সেকশনে চাইলে তাদের এই প্রশ্নগুলো থাকলে লিখতে পারি, আমরা অ্যান্সার যদি নাও দেই, অন্য কেউ হয়তো যে কমেন্টস পড়বে সে হয়তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। সো আর এর বাইরে হচ্ছে যারা আমরা ইন বিজনেস, তারা এগুলো দেখে এই ধরনের আইডিয়া ইমপ্লিমেন্ট করে যদি আমরা কোনো বেনিফিট পেয়ে থাকি, ওখান থেকে আমার যদি কোনো ফাইন্ডিংস থেকে থাকে, তাহলে আমরা রিকোয়েস্ট করব কমেন্ট সেকশনে সেগুলো লিখে জানাতে, সো দ্যাট কমেন্টসগুলো পড়তে এসে আরও মানুষজন এখান থেকে হেল্প পায় এবং একজন দ্বারা আরেকজন বেনিফিটেড হতে পারে। সো আমরা যেমন এই ভিডিও করতেছি যে মানুষ এখান থেকে কিছুটা হেল্প চাক, আমাদের তাদের কাছে একটা হেল্প হোক, তাদের একটা বেনিফিট হোক। একইভাবে আমরা চাইবো যে যারা এই ভিডিও দেখে বেনিফিটেড হইলেন, তাদেরও কিন্তু চিন্তা করা উচিত যে আপনার দ্বারা আরেকজন কিভাবে বেনিফিটেড হতে পারে। ফলে আপনার যদি এই সেটআপ না থাকে যে আপনিও নিজে এরকম একটা ভিডিও বানায় ছাড়বেন, তাহলে অ্যাটলিস্ট এটা তো করতে পারেন আপনি এখান থেকে কি শিখলেন সেটা কমেন্টে লিখে, অথবা কোনো একটা কিছু টেস্ট করে সেখান থেকে একটা রেজাল্ট পজিটিভ হোক নেগেটিভ হোক, সেই এক্সপেরিয়েন্সটা নলেজটা যদি আপনি শেয়ার করেন, তাহলে আপনিও কিন্তু আরেকজনকে একটা বেনিফিট দিলেন। সো এটা যদি এখন সাইকেল আকারে হয়, তাহলে দেখেন সারা বাংলাদেশের মানুষকে আমরা বেনিফিট হয়তো অল্প সময়ের মধ্যে পৌঁছায় ফেলতে পারবো ইনশাল্লাহ। তো আমরা নেক্সট পর্বে আমরা এখানে যে আরও বাকি থাকলো যে ইয়েগুলো ফ্রেমওয়ার্কের যে বাকি পর্বগুলো, সেগুলো ইনশাল্লাহ আমরা কভার করব। তো আমরা চাই যে সবাই ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, এখান থেকে লার্ন করেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইমপ্লিমেন্ট করেন, এবং ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কোনো না কোনো বেনিফিট মানুষের কাছে পৌঁছে দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।